আই হ্যাভ টু লাভ মাই ওয়ার্ক। কাজ যদি আমি ভালোবাসি তাহলে আই ক্যান ডু দিস এনিওয়্যার অ্যান্ড আই উইল লাভ ইট। কাজ কি ভালোবাসা যায় একটা লম্বা পিরিয়ডের সময়? আমার কাছে যে জিনিসটা মনে হয় ওইটা হইতেছে যে আমার অপশন থাকলে আমি ঢাকা ছাড়তাম, বিকজ আমি বাংলাদেশ ঘুরছি। বাংলাদেশ ঘুরে আই হ্যাভ সিন এ লট অফ বিউটিফুল সিটিস ইন বাংলাদেশ। ঢাকা আমার কাছে লাগে অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক, বাট তুই যখন ঢাকার বাইরে যাবি ইউ উইল সি দ্য বিউটি অফ বাংলাদেশ। ইফ ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিন, জাস্ট অফ ইউর মাইন্ড, 3টা অ্যাকশন স্টেপ কি হওয়া উচিত ইন শর্ট? তোর যে রিসোর্স তুই নিজের জন্য সিস্টেম করে রাখবি। ইফ ইউ হ্যাভ এ ফোন ইন ফ্রন্ট অফ ইউ, ইউ উইল ইউজ দ্য ফোন। ইফ ইউ হ্যাভ এ কোরআন ইন ইউর টেবিল, ইউ উইল ইউজ দ্য। মানে আমার সারাউন্ডিংটাকে আমার ওইভাবে তুই কোনো সময় বিদেশ যাবি? ঘুরতে যাবো, পার্মানেন্ট সেটে যাবো না, কারণ এই সকালে ঘুমতে ঘুরতে দেখি বুয়া রুটি বানায় রাখছে। বিদেশে কোন জায়গায় আমি তো বিলিয়নিয়ার হইলো মনে হয়। এনএসএ ইয়াস থেকে একজন বের হয়ে সে আমাকে ইমেল পাঠাচ্ছে যে ডিয়ার স্যার, আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন ইউর অর্গানাইজেশন ফর ফ্রি। ফান্ডামেন্টালি তাহলে সিস্টেমটা রিগ না? যদি এই সিস্টেমে সবকিছু ঠিক যেত তাহলে হাউ ডাজ ইট ওয়ার্ক? ফাউন্ডার লেড মার্কেটিং ইজ দ্য নেক্সট বিগ থিং। আমাকে অনেক মানুষই বলে যে ভাই আপনার এত টাকা আছে, আপনার এত ব্যবসা আছে, তাহলে ভিডিও পার্সোনাল ব্র্যান্ড, টাকা অনেক ইম্পর্টেন্ট। এর জন্য আই উড সে যে কেউ যদি নতুন ক্যারিয়ার শুরু করার চেষ্টা করে, প্রথমে যা পাও তাই করো, টাকাটা একটু নাও, 1 বছর 1.5 বছর মাথা নিচু করে খালি ঢুকাও, জমাও, খাইও না, আইফোনটা কিনো না, এরপরে ওই টাকাটাতে ব্যবসা শুরু। যত বেশি টাকা থাকবে ব্যবসা করা তত বেশি সহজ। আমরা একটা ফলস ফ্যালাসিতে থাকি যে জাস্ট বিকজ ইউ ফেল ইউ আর টেকিং এ লট অফ লেসন্স অ্যান্ড ইউ আর গোয়িং টু পাস এনিওয়ে। সামটাইমস সাম পিপল উইল ফেল অল টাইম। আমার খুব ইচ্ছা আমি একটা সেলুন দিব, ভাবতেছি কেমন হবে, তোমার কাছে কি মনে হয় সেলুন? আসসালামু আলাইকুম, মাই নেম ইজ মাশফিক এন্ড আই এম তুর্য। ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল পডকাস্ট। এন্ড আজকে আমার সাথে আছে নীল। এরকম নরমাল এরকম সব পডকাস্টের মতো ইন্ট্রো দিলে তো হবে না। তুমি বলছো নীল আমার পডকাস্ট ডিফারেন্ট, আমরা আড্ডা মারবো, তুমি ইন্টারভিউ দিলে তো হবে না। না, নীলের কাহিনীটা হইতেছে নীল হইলো গাড়ি কিনছে অ্যান্ড আরে দেখ সমস্যা নাই, আমাদের সাথে আজকে আছে নীল নাফিস। ওর মোটো হইলো যে ও লাখ লাখ টাকা কামায়, ও আমার 1 টাকাও খাওয়ায় না। টাকা চুপ থাক। দ্য ফ্যাক্ট ইজ যে নীলের সাথে আমার অনেক তুই তুকারি সম্পর্ক, অ্যান্ড ওর সাথে আমার সেই একটা আড্ডা জমবে। আমরা এটাকে পডকাস্ট না বলে আমরা আড্ডা বলি, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর হ্যাভিং এ ভেরি ফান কনভারসেশন। অ্যান্ড আমি চাই যারা দেখতেছে দে অলসো জয়েন অ্যান্ড দে অলসো বি দ্য পার্ট অফ দিস কনভারসেশন। নীল, গাড়ি ভাঙছে যে গতকাল, তোর কেমন লাগতেছে? এটা তোমার একটা প্যারা নাই, হালকা একটু স্ক্র্যাচ লাগছে, এটা প্যারা নাই, গ্যারেজে আছে, নিয়ে আসছি অলরেডি, সমস্যা নেই, একটু রং করার কাজ বাকি আছে। আচ্ছা, তোর যে লো ভয়েস ওটা শুনে বুঝে গেছি একটু লাগে ঢাকা শহরে ভাই গাড়ি চালানো অনেক প্যারা, মানে এটা থাকলেও প্যারা, না থাকলেও প্যারা। মানে রং সাইডে মাঝে মাঝে যদি কেউ যায় তার কি করা উচিত, একটু না আসতে যায়। রিক্সাগুলো যখন রং সাইডে যায়, মানে আমি রাইট সাইডে এসে ভুল করে ফেলছি, এ ফুল কনফিডেন্সে টান দেয়, খুবই প্যারা একটা গাড়ি চালানো ঢাকা শহরে। এই তো আমার মাঝে মধ্যে এরকম থটস অনেক আসছে যে মানে আমি ডিপ্রেসড, সন্ধ্যার দিকে 6টার দিকে মানে গ্রিন ঢাকায় বসে আছি, বাসে বসে আছি, আমি ডাইনে দেখতেছি জাম, বামে দেখতেছি জাম, 1.5 ঘন্টা ধরে ওই বিজয় সরণের জামে বসে আছি। আমার মেজাজ টেজাজ এত খারাপ, দেশ ছেড়ে দিব, ওকে এই দেশে থাকবো না। হ্যাঁ, তো আমি নোটিস করতেছিলাম আশেপাশের সবাইকে, এভরিওয়ান ইজ লাইক সো টায়ার্ড, সবাই নিজের বাসায় যেতে চেতেছে, এভরিওয়ান ইজ সিকিং সাম সর্ট অফ পিস, যে জাস্ট এ প্যাপু প্যা থেকে বাঁচতে যেতেছে। কি মনে হয় তোমার তোমার কাছে কি মনে হয় ঢাকা বেশি সেন্ট্রালাইজড সব? হ্যাঁ, ঢাকা অনেক বেশি সেন্ট্রালাইজড, বিকজ সবই তো এখানে, তোর পাসপোর্ট অফিস থেকে শুরু করে তোর এমন কিছু নেই যে ঢাকাতে নেই। থাকা উচিত এমন না, যেন আমার কাছে মনে হয় গালি খেতে পারি, বাট আই থিঙ্ক ঢাকা ইজ সিমিলার টু নিউ ইয়র্ক, মানে আমেরিকা নিউ ইয়র্ক যেমন ঢাকা, বাট নিউ ইয়র্ক কিন্তু সেন্ট্রালাইজ না। ঢাকা নিউ ইয়র্কের মতো অনেক বিজি, আমি যখন নিউ ইয়র্ক বলতেছি অনেক বিজি লাইফ, সবাই নিজে যেমন নেবারকে চিনি না আমরা, এত হ্যাপেনিং, এত দৌড়াদৌড়ি, কিন্তু ঢাকার ভিতরে এত বেশি সব কিছু। আমি মাঝে মাঝে ভাবি আচ্ছা ঢাকার বাইরে তো অনেক শান্তি, আবার দেখা যায় যে ঢাকার বাইরে অনেক কিছু নাই, মানে সিনেমা হল, ধরো কিছু সিনেমা দেখতে ঢাকার বাইরে সিনেমা হল নেই, বেসিক এন্টারটেনমেন্টই নাই। তো এই জন্য আমার কাছে মনে হয় যে বেশি সেন্ট্রালাইজ, তোমার কাছে মানে ডিসেন্ট্রালাইজ করা উচিত। তোমার কাছে তুমি যদি অপশন থাকতো তাহলে তুমি ঢাকা ছেড়ে বেরো যেতে? আমার কাছে যে জিনিসটা মনে হয় ওইটা হইতেছে যে আমার অপশন থাকলে আমি ঢাকা ছাড়তাম, বিকজ আমি বাংলাদেশ ঘুরছি। বাংলাদেশ ঘুরে আই হ্যাভ সিন এ লট অফ বিউটিফুল সিটিস ইন বাংলাদেশ। ফেভারিট কোনটা? আমার ফেভারিট হলো সিলেট।
সিলেটে কি কি লাগে স্পেশাল? সিলেট ভাইসিটির মতো পুরো। এটা খেলছি আমি ঢাকা টু সিলেট যখন জিটিএ 5 বের হয় না এখনো ভাইসিটি জাস্ট ডিফারেন্ট নাম দেয়, ঢাকা টু সিলেট, জিটিএ সিরাজগঞ্জ। হ্যাঁ, সিলেটের মানে আই হ্যাভ ট্রাভেলড এ লট অফ সিটিজ, ইউনো। আমি চিটাগাং ঘুরছি, আমি সিলেট ঘুরছি, সীতাকুণ্ডের ওইখানে গেছিলাম। আই হ্যাভ ট্রাভেলড এ লট অফ সিটিজ, ঢাকাও ঘুরছি। বাট একটা জিনিস তুই বুঝ, পুরো বাংলাদেশই অনেক সুন্দর ঢাকার বাইরে, ঠিক আছে? সত্যি কথা যেটা, মানে ঢাকা আমার কাছে লাগে অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক, বাট তুই যখন ঢাকার বাইরে যাবি ইউ উইল সি দ্য বিউটি অফ বাংলাদেশ, বুঝছিস? তো সিলেটে আমি ছিলাম 2 সপ্তাহের মতো। আমার ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে ছিল, ওদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো আর কি। তো আমার মানে সিলেটের আমি কাহিনিটা তোরে বলি, সিলেটের মধ্যে আমার দিন কিভাবে গেছে। শহরটা এত ছোট, মানে আমি বের হইতেছি ভাত খাইতে, আমি বাম দিয়ে যেতেছি, আমার এক বন্ধুর গাড়ি দিয়ে যেতেছে, ডান দিয়ে দেখতেছে একটা বাইক যেতেছে, ওইখানে আমার বন্ধু আসে। সোজা দিয়ে দেখতেছি আমার এক ফ্রেন্ড রিক্সা দিয়ে গেল, আমার নিজেরা সব, হ্যাঁ সব নিজেরা। আমার 10-15টা ফ্রেন্ডরা আমি 1 ঘন্টার মাথায় দেখলাম। আমি রিক্সা দিয়ে যাইতেছি, একজন বাইক দিয়ে যেতেছে আর একজন গাড়ি দিয়ে যেতেছে। হোটেলে গেলাম দেখে ওখানে আমার ফ্রেন্ড বসা। মানে এভরিওয়ান ইজ সো কানেক্টেড অ্যান্ড আছে না, অনেক খোলামেলা একটা শহর। সব তো লন্ডনেই থাকে, গাছও তো অনেক বেশি, এই যে টিয়ার টি গার্ডেনের জন্য অনেক গাছ। হ্যাঁ, অ্যান্ড অনেক ছোট একটা শহর, বুঝছস? মাই লাইফ স্টার্টেড অ্যাট নাইট। সিলেটে যখন ছিলাম গাড়ি নিয়ে আমরা বের হয়ে যেতাম। তো গাড়ি নিয়ে বের হলে আমরা ধর যে রাত 2টা-3টার দিকে 5 মিনিট ক্রস করলে ইউ আর ইন দ্য কী বলো এটাকে, চা বাগানের এরিয়াটা, পাহাড়ি টাইপের। তো 5 মিনিটের মাথায় আই মিন দ্য এরিয়া যেখানে মনে কর যে অনেক পাহাড়ি টাইপের সুন্দর ঘ্রাণ টান আসতেছে, আমরা ওইখানে বসে আড্ডা দিতেছি, গল্প করতেছি। লাইফ ইজ ফ্যাসিনেটিং দেয়ার। ছোট একটা শহর, 5 মিনিটও লাগে না তোর গ্রামে যেতে, ঠিক আছে? তো লাইফ ইজ ফ্যাসিনেটিং দেয়ার। খাবার হচ্ছে কি, ধরো তোমার এখন একটা হসপিটালে যাওয়া লাগে, হ্যাঁ, তখন ফ্যাসিনেশন আই থিঙ্ক যদি একটু ডিসেন্ট্রালাইজ হতো। বান্দরবান গেছে? বান্দরবন এখনো যাইনি, যাওয়ার প্ল্যান আছে। বান্দরবন যাইতে চাই না বিকজ বান্দরবনে ইটস সামটাইমস ফিল লাইক এখন ওভার হাইপড হয়ে গেছে। না, কিছু জায়গা আছে কিন্তু ভাই, যেমন থানচির কিছু জায়গা আছে মানুষ অনেক যায় না, যেমন খুম যেগুলো আছে, সাতবাইকুম, দেবতাকুম। বাংলাদেশ ট্রাভেল করতে হলে নেভার ভিজিট প্লেসেস ওয়্যার টুরিস্ট গো, রাইট? কিন্তু ট্রাস্ট মি, বান্দরবান অনেক ট্রেক করা লাগে। তোমার এরকম হাইকিং ট্রেকিং এসব ভালো লাগে? ভাল লাগে, মানে ভালো লাগে না। উইথ সার্টেন পিপল ভাল লাগে, মানে সবার সাথে মজা। আমার ফ্রেন্ডরা আমার কিন্তু খুব ঝামেলা লাগে, আমাকে বলে আমি বুড়ে ব্যাটার মতো। আমার ফান্ডা হচ্ছে এটা, খুব সুন্দর জায়গায় যাবো, ভালো একটা হোটেলে বসবো যেখানে অনেক সুন্দর সিনারি দেখা যায়। ওই পাহাড়ে যদি উঠে লাগে, আমি গাড়িতে উঠতে চাই, চাঁদের গাড়িতে। আমি হাইট উঠতে চাই না 8 ঘন্টা আমার। কারণ এটা আমার ফ্রেন্ডদের সাথে না, আমার এই হচ্ছে মাইন্ডসেট ডিফারেন্স। ধরো হচ্ছে কি, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডরা ধরো ইউনিভার্সিটিতে আমার সাথে, তারা এখনো তারা কাজকর্ম করে না, বাট পড়ালেখা করতেছে। অনেকে সিএসসি পড়তেছে, আমার মতো বিবিএ পারে না, এই জন্য তাদের পড়ালেখা বেশি করা লাগে। বা সিএসসি বা অন্য ইঞ্জিনিয়ারিং করতেছে, সিএসসি একটু অন্য ধরনের ইঞ্জিনিয়ারিং করতেছে, বা ডাক্তার এইসব। তো ওরা একটা ধরো ছুটি কাটাতে যাচ্ছে, যখন ছুটি কাটাতে যাচ্ছে ওদের তো ওকে আমি অ্যাডভেঞ্চার করবো এইছি। আমি যাচ্ছি হচ্ছে আমার চাকরি থেকে, ব্যবসা থেকে ব্রেক নিতে। আমি অলরেডি টায়ার্ড, আমি এখানে যে আবার দৌড়ে অ্যাডভেঞ্চার করতে চাই না, আবার টায়ার্ড হতে চাই না। দেখা যাবে কি 3 দিনের ব্রেক থেকে আমার রিকভার করতে আরো 3 দিনের রেস্ট লাগবে ঢাকায় আসার পরে। আই এম নট রেডি ফর দ্যাট। এই জন্য আমার ফ্রেন্ডের সাথে আমার খুব লাগে, এরা আমাকে খুব বলে, এরা আবার আমি ছাড়া যাবে ওরা, জোর করে যাবে, তুই যাইতে হবে, যে আমাকে 8 ঘন্টা হাঁটাবে, 5 ঘন্টা হাঁটায় কে টাকার উপরে উঠাবে, এ বলে দেখ আকাশ দেখ। আরে চান্দিগাড়িতে যাইতাম না। তোমার মনে কি, তুমি কোন দিককারে, আমার মতো দিককার নাকি যারা হচ্ছে? আমার দুইটাই মুডের উপরে ডিপেন্ড করে, বুঝছিস? আমার একটা কথা হলো, আমি পাহাড় এত বেশিও পছন্দ করি না। সমুদ্র পছন্দ করো? সমুদ্র পছন্দ করি, দুইটাই পছন্দ। না, কোনটা বেশি? আমার সমুদ্র বেশি পছন্দ। সাঁতার কাটতে পারি না, আমি শিখতেছি এখন। একটা ব্যাপার বুঝেছি, আমার পাহাড় তখন পছন্দ যখন আমি পাহাড়ের উপরে উঠে, দের ইজ দ্যাট বিউটিফুল ওয়েদার, বিউটিফুল স্কাই। আমরা রাতের বেলা একসাথে বসে 10-15 জন ক্যাম্প ফায়ারের সামনে বসে আড্ডা টাড্ডা দিতেছি, গান টান গাইতেছি। দের ইজ দ্যাট, আমি মনে করি যে একটা ল্যাভিশ একটা লাইফ লিড করতেছি। উঠতে ভালো লাগে, উঠতে ভালো লাগে, সিনারিটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, সিনারিটা। এখন পাহাড়ের উপরে আমরা উঠছি, মানে কি করব, মানে আমার ফ্রেন্ড, আমি পাহাড়ে গেছি, আমার পাশে আমার একটা ফ্রেন্ড আছে, আমি কতক্ষণ 1 ঘন্টা ধরে পাহাড়ের উপরে দূরের পাহাড় দেখতেছে। বলি হ্যাঁ এখন কি করবো, বলে পাহাড় দেখ। আমি বলি আর কি করবো, পাহাড় দেখ।
আমি আর কি করবো? তো একটা আছে না যে আর কিছু নতুন একটা করার থাকবে, দের ইজ নাথিং নিউ, খালি পাহাড়ই দেখো। ইট ইজ নট অ্যাবাউট দ্য হিল বাট দ্য পিপল। রাইট। পাহাড়ের উপরে মানুষ দিয়ে কথা, মানুষ যদি থাকে তখন খাবারও মজা লাগে, অ্যাডভেঞ্চারও মজা লাগে, ওই ঝর্ণার পানিতে গোসল করতেও ভালো লাগে, সবই ভালো লাগে। আমরা যখন কেকোডাকে গেছি সারা রাত ট্রাভেল করে যাওয়া লাগে। কেকোডাকে যাইতে হলে নিচের বেস যেটা হিসাবে ওটাকে বলে বগা লেক। বগা লেকও খুব সুন্দর। ম্যাক্সিমাম মানুষ যারা করে বগা লেকে যেয়ে থেকে চলে আসে, যারা কি এরকম 6 ঘন্টা 5 ঘন্টা হাইক করতে চায় না। আমিও ভাবছি আমার বন্ধুরা নর্মাল, সারা রাত ট্রাভেল করছি, বন্ধু বান্ধব, গাড়িতে তো কেউ, বাসে তো কেউ আর ঘুমায় না। সকালে 5টায় নামছি, কনকনে শীত, চাঁদের গাড়িতে উঠছি, আর অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আমি এত ঠান্ডা বাংলাদেশে কখনো ফেস করিনি। ধরো ফোনে টাইপ করতে পারতেছি না, এত শক্ত হয়ে গেছে, আর ঠান্ডা লাগতেছে এরকম। চাঁদের গাড়িতে ধরো আরো 3-4 ঘন্টা ট্রাভেল করে 2-3 ঘন্টা ট্রাভেল করে গেছি বেইয়াতে। আর আমি বলছি আমার বন্ধু 9টা-10টা বেজে গেছে, আমার বন্ধুরা নর্মাল, আমরা এখন বগালেকে একদিন থাকবো, পরের দিন কেক গার্ডেন উঠবো, নর্মাল মানুষ যা করে। আমার বন্ধু যে ট্রিপ প্ল্যান করছে বলে না, আমরা আগে কেক গার্ডেন উঠবো, আমরা পাহাড়ের চূড়ায় দেখবো, এরপরে এসে বগালেকে থাকবো। সারা ঘুমাই নেই, কিছু নেই, 10টা বাজে বলে হাঁট, আর হাঁটতে হাঁটতে উপরে উঠতে বেজে গেছে 6টা। এখন দিবে ধরো সন্ধ্যা হয়ে যাবে, কিছু নাই। আমি যা দিছি ঘুম, পরের দিন সকালে উঠছি, আবার আমার সাথে চিল্লাচিল্লি, রাতে আসলি, শুটিং স্টার আসছে কেন দেখলি না, ওই পরের দিন আসলে কি হতো, একদিন থাকতাম। ওরা কি করছে, নামার পরে কে করে বগালেকে 2 দিন ছিল প্রথমে থাকতি। কিন্তু ওইখানে খুব সুন্দর একটা জায়গা আছে কেকোডাঙ্গে, দার্জিলিং পাড়া, বাংলাদেশে নাকি সবচেয়ে পরিষ্কার জায়গা ওইটা। ব্যাম্বো চিকেন আর ওদের খাবার দাবার ফাটাফাটি। যদি তোমার বান্দরবনে, তোমার যেহেতু এরকম ভালো লাগে ঢাকার বাইরে পিসফুল যদি লাগে, একটু প্যারা, বাট বান্দরবনের সাইডটায় নীলগিরি আঙ্গাজ মানে বেশি ক্রাউডেড, বা থানচি বা কেকোডাঙ্গে ওইদিকে যদি যাও, সিজন বুঝে অফ সিজনে যাওয়া উচিত, খুব ভালো লাগবে। আমার প্ল্যান আছে। এখন যেতে পারবো না তো, এখন তো ঝামেলা, যেতে দিচ্ছে না, তো টেররিজম ঝামেলা চলতেছে। তো যখন পসিবল হবে তখন যাব। আমার হলো ক্রাউডেড জায়গা আমার পছন্দ না, আমার হলো যেখানে একটু ঠান্ডা টাইপের থাকবে, বন্ধু বান্ধব নিয়ে 10-15। তাহলে সমুদ্র কিভাবে পছন্দ তোমার? কক্সবাজারে তুমি কি আছে, নিউ মার্কেট? কক্সবাজারে পিপল ডু নট নো অ্যাবাউট কক্সবাজার। রাইট। ইনানির পরে একটা জায়গা আছে, সি পার্লের পরে একটা রেস্টুরেন্ট আছে পালঙ্কিতে আমি লুইটটা খাইতে খুব ভালো লাগে। আমার পালঙ্কির সামনে একটা বিচ আছে, এরকম সিট টিট নাই, ফাটাফাটি বিচ ভাই, কোনো মানুষ নাই, মজা অনেক। মানে কিছু জায়গা আছে, মানে ইসের পরে দুইটা যে সুগন্ধা আর তো জানি কলাতলি বিচ, এটার পরেই দেখবি মানুষ আস্তে আস্তে কমা শুরু হয়ে যায়। কক্সবাজার পুরাটাই কিন্তু বিচ, ঠিক আছে? কক্সবাজার এমন না যে জাস্ট ওই দুইটা, এই তো মেরিন ড্রাইভ পুরাটাই। হ্যাঁ, তো মানুষ নর্মালি চিনে না যে কোন জায়গায় কি আছে। তুই যদি 2-3 বার ট্রাভেল করস একা একা বা সাথে 2-3 জন থাকে, তখন তুই বুঝবি যে না ঠিক আছে কক্সবাজারে কি আছে। তখন সেটা নিয়ে কেমন লাগে? এই অনেকে যে ধরো ঘুরতে ঘুরতে ধরো আমার মতো মনে হয় মোবাইলে ল্যাপটপে কাজ করে, তুমিও তো যেহেতু ক্রিয়েটার, যদি কোনো বিজনেস থাকে, অ্যাজ ফার অ্যাজ আই নো ফিজিক্যালি ইনভলভ কোনো বিজনেস নাই, এই ডিজিটাল নোম্যাড লাইফস্টাইলটা তোমাকে এটা টানে নাকি? তোমাকে টানে না আমার অফিস থাকবে, মানুষজন থাকবে, আমি এখানে আসবো? আমি ট্রাভেলের সময় জিনিসটা অ্যাভয়েড করার ট্রাই করি, বাট ইটস অলসো এ পার্ট অফ লাইফ। তো আমার যদি প্রয়োজন পড়ে একান্তভাবে, তাহলে আমি ওই ট্রাভেলের সময় আমি কাজ করি। এটা তো না, তাহলে তোমারটা তো হচ্ছে যে ট্রাভেলিং ইজ এ গেটওয়ে, এটা ভ্যাকেশন। এই সময় আমার ব্রেনটাকে টার্ন অফ করে, আই জাস্ট ওয়ান্ট টু এনজয় ইট, মানে ডোপামিন ডিটক্স আর কি, রাইট? বাট আমি বলতেছি ধরো হচ্ছে অ্যাক্টিভলি সারাদিনই আমি ট্রাভেল করবো, ট্রাভেল থাকা অবস্থা আমি কাজ করবো, ওইটা তোমার কি মনে হয়? না, ওইটা তাহলে ট্রাভেল কীভাবে হলো? মানে তোর তো একটা তুই যখন ট্রাভেল করতে যাইতেছিস, ইউ আর গোয়িং দেয়ার ফর পিস। আমি ঢাকা থেকে ভাগতেছি কেন? টু সিক পিস, রাইট? ঢাকার মধ্যে আমি থাকতে চাইতেছি না, বিকজ ঢাকার মধ্যে এই কোলাহল, এত গ্যাঞ্জাম, এত ঝামেলা। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আই ওয়ান্ট পিস। না, হোয়াট ইফ ধরো তুমি বান্দরবনের পাহাড়ে উঠেও কাজ করতে পারছো, তুমি কক্সবাজারে সি বিচেও কাজ করতে পারছো। ওটা সাবজেক্টিভ। এখন যার মনে এটা তোমার কাছে উড ইউ চুজ দ্যাট? আই উড নট চুজ। না, আমার কাছে মনে জিনিসটা খুবই ফ্যান্টাসাইজ। আই মিন আই থিঙ্ক তুমি দেশ বিদেশ ট্রাভেল করতে পারো, বাট ঘুরতে যে কাজ করা যায় না, খুবই ফ্যান্সি লাগে যে। বাট আমার কাছে এটা অনেক, হিয়ার মি আউট অ্যান্ড গিভ মি ইউর টেক অন দিস। আমার কাছে মনে হয় কক্সবাজারের সি বিচে বসে কাজ করা যায় না, বালি বিচ অনেক নট প্র্যাকটিক্যাল, হোটেলে বসে কাজ করা যায় না, ইনস্টাগ্রামের রিলসের জন্য, হ্যাঁ, বাট নট প্র্যাকটিক্যাল। বাট আমার যে ফ্রিডমটা যদি থাকে যে আমি চাইলে করতে পারবো, আমার কাছে মনে হয় সেটা অনেক বড় পাওয়া। আমি করবো নাকি করবো না আমার উপর, কিন্তু আমি চাইলে করতে পারবো, এই ফ্রিডমটাই আই থিঙ্ক সবচেয়ে বড়।
এটার জন্য তো টাকা লাগে, দেয়ার কামস দ্য টপিক। জাস্ট টাকাটা না, তোমার যদি জবের ফরম্যাটটাই এমন থাকে যেখানে লেটসে তুমি জিওগ্রাফিক্যালি বাউন্ড না, লেটসে তোমার প্রফেশন, আই উইল নট সে যে আর ইউ আ ফুল টাইম ক্রিয়েটার? I am right now a full time. রাইট, সো অ্যাজ ইউর ফুল টাইম ক্রিয়েটার, মোস্ট অফ ইয়ার কন্টেন্ট তোমাকে একটা ডেফিনিট লোকেশনে থাকা লাগে না, ট্রাভেল করতে 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 পারবা। বাট হয়তো তুমি মাইন্ডসেটে নাই, বাট তুমি যে চাইলেই করতে পারো। ডোন্ট ইউ থিঙ্ক এই ফ্রিডমটা অনেক বড় জিনিস? আমার জায়গা থেকে তো দেখ, আমি কক্সবাজার গেছি 2 সপ্তাহ আগে। হ্যাঁ, সো আমি কক্সবাজারে বসে 2টা নাকি 3টা কন্টেন্ট বানাইছি, ঠিক আছে। সো আই হ্যাড দ্য ফ্রিডম। অ্যান্ড আমার সবচেয়ে বড় ব্যাপারটা কি, যে আই হ্যাভ টু লাভ মাই ওয়ার্ক। কাজ যদি আমি ভালোবাসি তাহলে আই ক্যান ডু দিস এনিওয়্যার অ্যান্ড আই উইল লাভ ইট। কাজ কি ভালোবাসা যায় একটা লম্বা পিরিয়ডের সময়? হ্যাঁ হ্যাঁ, বার্ন আউট হওয়াটাও স্বাভাবিক, বার্ন আউট হয়। বাট তুই কাজরে তুই যদি ইফ ইউ চুজ টু লাভ ইউর ওয়ার্ক, ইউ ক্যান ইউ, মানে এটা কি এটা তোমার উপরে কি ওই কন্ট্রোলটা আছে যে তোমার কাজকে তুমি না চাইলেও ভালোবাসতে পারো, নাকি এটা অর্গানিক্যালি থাকে? না, এটা এরকম না। ধর যে ইউ হ্যাভ টু কামিট ফ্রম ইউর ওন ইন্টারেস্ট। তুই তোর কাজরে পছন্দ করবি, তুই ভালোবাসবি, এরপরে ইউ ক্যান মেক মানি ইজিলি, ইউ ক্যান ডু এভরিথিং কামস ফ্রম এ সাইড ইফেক্ট, বুঝছস? ইউ ডু হোয়াট ইউ লাভ। আর নাইলে তোর কাছে সব কিছুই মনে হবে একটা গোল, বুঝছস? তুই যখন কাজ করতেছস, আমি জিনিসটা একটু বলি খুলে, নর্মালি তুই কাজ করতেছস, তুই নিউজ পেপার সাপ্লাই দিতেছস, ইউ আর ডুইং দিস ফর টাকা, ঠিক আছে? তোর টাকা দরকার, তোর মাস শেষে 15,000 টাকা বেতন আসবে, তুই সেটার জন্য করতেছস, তোর মনে শান্তি নেই। প্রত্যেক দিন তুই উঠতেছস, মানে ঘুরতেছস, খাট্টা মারতেছস, ইচ্ছা না থাকা সত্ত্বেও, তুই মনে শান্তি না থাকা সত্ত্বেও তুই পেপার সাপ্লাই দিতেছস, মনে শান্তি নাই। তুই ওই 15,000 টাকা দিয়ে তুই কখনো হ্যাপি হবি না। তোর কাছে মনে হবে কি করতেছি, আর ওই করতে হবে, তারপরেও পেটের দায় তুই করতেছস। তুই যখন কাজটারে ভালোবাসতেছস, ইউ ক্যান গ্রো। তুই পেপার সাপ্লাই থেকে তুই চিন্তা করবি, আচ্ছা পেপার লেখে কীভাবে, পেপার রাইটিং কীভাবে করতেছে, তার মানে এটা আমার বোঝা উচিত। এই পুরো বিজনেসটা চলতেছে কেমনে, তার মানে আমার এই আরও একটু বোঝা উচিত। সো ইউ ক্যান গ্রো আউট অফ ইট। তুই যখন কাজটারে ভালোবাসোস, ইউ উইল নট ফিল বোর্ড, ইউ উইল নট ফিল লাইক যে না ঠিক আছে আমি এটা কী করতেছি না করতেছি, ইউ উইল নট ফিল লস্ট, ইউ উইল নো হোয়াট ইউ আর ডুইং। অ্যান্ড এটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি ধর কক্সবাজার গিয়ে জাস্ট বিকজ আই লাভ মাই ওয়ার্ক আমি পুরো ধরে ভিডিও বানাই ফেলতেছি, আমার কাছে গায়ে লাগতেছে না। তুই তোর কাজটা যদি ভালো না বাসোস, তোর কাছে না ভিডিও বানাইতেছি না, নট ফিলিং। তোমার কাছে তাও কি মনে না যদি ভালো লেগেও থাকে, আফটার আ পিরিয়ড অফ টাইম একটু প্যারালাইজ? যেমন আমার আগে ধরো আমার এজেন্সি খুললে খুব মজা লাগতো কাজ করতে, এর আগে ধরো যখন ভিডিও এডিট করতাম খুব ভালো লাগতো। এখন আমি করি, এমন না যে আমার পছন্দ না জিনিসটা, কিন্তু মাঝে মাঝে তো মনেই হয় ন্যাচারাল না যে দূর ভালো লাগতেছে না। ওই দিনগুলো তো নিজেকে জোর করে করানো লাগে যেন, ওইটাই তো কনসিস্টেন্সি, ওইটাই তো মানে ডিসিপ্লিন। কারণ রিল দেখি প্রায় মোটিভেশন হচ্ছে তখন ধাপ করে একদিন অনেক কাজ করে ফেলতেছি, ডিসিপ্লিন হচ্ছে যখন একটু 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 করে প্রতিদিনই করতেছি, রাইট? কিন্তু এই ডিসিপ্লিনটাও তাদের মাঝে মনে হয় না যে ভালো লাগা সত্ত্বেও সব সময় আসলে করা যায় না। ওই সময় কঠিন দিনগুলোতে তোমার হাউ ডু ইউ ড্রাইভ ইউর সেলফ উইথ টাফ সময়গুলোতে? আমার গত 2 বছর যাবৎ কন্টেন্ট ক্রিয়েশনে বার্ন আউট গেছে। আমি তো তারপরে কন্টেন্ট বানাইছি। আমার তো একটা সময় কন্টেন্ট বানাইতে অনেক ভালো লাগতো। এখন আস্তে আস্তে আমি জিনিসটা থেকে রিকভার করতেছি যে আমার বার্ন আউট গেছে। কি কারণে তোমার কাছে মনে হচ্ছে বার্ন আউট? কমার্শিয়াল জিনিসটা নাকি? না, আমার কাছে মনে হয়েছে বিকজ আমি অনেক বেশি মনে কর কন্টেন্টের উপরে ফোকাস করতেছি or something. আমি ধর যে একটা লম্বা ব্রেকের পরে 1 মাস 1.5 মাস পরে কন্টেন্ট বানাই, সো ইন্টারেস্টটা আস্তে আস্তে কমে গেছে। এটার কারণে যখনই স্পন্সর আসতেছে বা ব্র্যান্ড ডিলস আসতেছে, আই এম ফিলিং লাইক ওকে ঠিক আছে কাজের জন্য করতে হবে। সো এটা আমার হবি থেকে, ইন্টারেস্ট থেকে ইট বিকেম মাই কি বলে প্রফেশন হয়ে গেছে। এটা যখন হয় তখন এটা ঝামেলা হয়। আমি আবার এক জায়গায় শুনছি যে কখনো কন্ট্রাডিক্টরি, যেটার জন্য তোমার প্যাশন আছে, যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার হবি, নেভার মেক দ্যাট ইউর প্রফেশন। তাহলে দেখা যায় যে ওই তোমার জন্য যে পিওর স্যাক্রেড যে জিনিসটা ছিল সেটা থাকে না, ইউ ডোন্ট এনজয় ডুইং ইট এনিমোর। যেমন এটা আসলে আমার কাছে এটাও মনে, তোমার কথাও ঠিক, ফ্লিপ সাইড থাকে। যেমন তোমার যদি রান্না করতে ভালো লাগে, তুমি যদি শেফ হয়ে যাও তাহলে রান্না করতে ভালো লাগবে না, কারণ ওই সময়
করা লাগবে দেখে তুমি করতেছো, রাইট? বাট দেন এগেন আমি এটা এভাবে ভাবি যে আমি যেই কাজই করি নো ম্যাটার হোয়াট আমি ওটা হেট করবোই। অ্যাটলিস্ট আমি যদি কোনো কিছুকে পছন্দ করি অ্যাটলিস্ট এটা কম হেট করবো। এটা আমার ফিলোসফি, আমার ফান্ডা। এদিকে একটা ব্যাপার আছে, তোর ফিলসফিটা আমি পুরোপুরি বুঝছি। একটা দুইটা ফিলসফি এখানে থাকে, এখানে কন্ট্রাডিক্ট করে অনেক কিছু, বাট দুইটা ফিলসফি এখানে থাকে। ওয়েন ইউ আর গুড অ্যাট সামথিং, তুই যখন একটা হবি তুই অবটেইন করতেছিস, ইউ ট্রেন ইউর সেলফ টু বি গুড অ্যাট ইট, ঠিক আছে? এটা অটোমেটিক হয়। অ্যান্ড ওয়েন ইউ আর গুড অ্যাট সামথিং, তুই এই ফিলসফি জানো যে নেভার ডু ইট ফর ফ্রি, তাই না? তো তুই যখন একটা হবি অবটেন করতেছিস, তার মানে তুই ওইটার উপরে একটা এক্সপার্টিস হোল্ড করস, যেটা তুই অন্যজনেরকে দিয়ে তুই ভ্যালু অ্যাড করতে পারস, তুই এটা দিয়ে অনেক রিসোর্স গ্যাদার করতে পারস, ঠিক আছে? এখন এটা তোরে পরবর্তীতে কেমন ফিল করায় না করে এটা পরের ব্যাপার। এভরিথিং হ্যাজ এ গ্রোথ। তোর একটা সময় যেই হবিটা ছিল ওইটা সবসময় কনস্ট্যান্ট থাকবে না। তোর কিছু বছর পরে এটা চেঞ্জ হয়, কিছু বছর পরে এটা ট্রান্সফার হবে টু সামথিং নিউ, বাট কিন্তু তোর নলেজ কিন্তু ট্রান্সফার হইতেছে। তুই নীল নাফিস একটা সময় ফ্রিল্যান্সিং করতে সামথিং, এরপরে তুই এডিটিংয়ে ঢুকলি, এরপরে তুই এখন এজেন্সি হোল্ড করতেছিস, তো তোর কিন্তু ট্রান্সফার হইতেছে। তোর ওই সময়টা জিনিসটা অনেক ভালো লাগছে, এখন নাও ইউ আর ডুইং দিস ইন্টারেস্টিং থিং, সো ট্রান্সফার হয়। তোর ফিলসফিটা আমি বুঝছি, বাট এখানে বেশ কিছু ব্যাপার স্যাপার থাকে যেটা আমরা মিস আউট করি। আমার কাছে মনে তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য ডিফারেন্ট, মানে কোনো একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট নাই বা কোনো একটা স্টেটমেন্ট নাই বা কোনো একটা জেনারেলাইজড ফর্মুলা নাই যেটা সবার জন্য ট্রু, মানে প্রত্যেকজনের জন্য ইটস ডিফারেন্ট। আর সবার জন্য ট্রু যে জিনিসটা ওটা হলো ডিসিপ্লিন। হাউ ডু ইউ বি ডিসিপ্লিন? ডু ইউ থিঙ্ক ডু ইউ বিলিভ যে ইউ আর ডিসিপ্লিন? I have to believe that I'm a disciplined guy to become disciplined, right? ঠিক আছে? আমি যদি জাস্ট সারাদিন এটাই বলি যে না আই এম নট দ্যাট ডিসিপ্লিন, তার মানে আমি অ্যাকচুয়ালি ডিসিপ্লিন। মানে ইন শর্ট, যদি তোমার কাছে যদি মনে হয় ইন অর্ডার টু বি ডিসিপ্লিনড, আমার পডকাস্ট এইভাবে রাখতে চাচ্ছে কি আই এম ট্রাইং টু লার্ন ফ্রম ইউ, ছোটো ভাইকে বড় ভাই অ্যাডভাইস দিচ্ছে এরকম, হ্যাঁ? এই জন্য কোয়েশ্চেন যদি করি এরকম যে ইফ ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিন, জাস্ট টপ অফ ইউর মাইন্ড, 3টে অ্যাকশনেবল স্টেপ কী হওয়া উচিত ইন শর্ট, 4 words ইচ? কনসিস্টেন্সি। না, এক্সপ্লেইন ইট, মানে ছোট, মানে এক্সপ্লেইন মানে কি করা উচিত? অ্যাকশনেবল স্টেপ হলো ইউ হ্যাভ টু বিল্ড দ্যাট আইডিওলজি। ওকে, মনে কর যে তুই না ভাই এমনি না, বুলেট পয়েন্টস 3টা, প্রথম একটা বুলেট পয়েন্টের মধ্যে তুই প্রথমে ধর যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ টু বিল্ড ইউর ওন আইডিওলজি। আচ্ছা, তোর আইডেন্টিটি একটা বিল্ড হবে। ইউ আর নট এ রিডার আনলেস ইউ কনফেস ইউর সেলফ অ্যাজ এ রিডার। আচ্ছা, তুই যতক্ষণ পর্যন্ত নিজের রিডার না বলতেছস ততক্ষণ পর্যন্ত তুই বই পড়স। ইউ হ্যাভ টু বিলিভ ইট ফার্স্ট, সেকেন্ড কি ইট ডাজন্ট ম্যাটার যে তুই কি অ্যাকচুয়ালি পড়স না কি পড়স না, বাট ইউ হ্যাভ টু গিভ অ্যান স্টেটমেন্ট যে না আই এম এ রিডার, আচ্ছা, আই এম এ ওয়ার্কহলিক পারসন। তাহলে ইউ বিল্ড অ্যান আইডিওলজি, ঠিক আছে? আমি 5 ওয়াক্ত নামাজ যে আমি পড়বো, আমি যদি শুরুতে বলি না মানে আমি পড়ি না, তার মানে আই ডোন্ট হ্যাভ দ্যাট আইডিওলজি। আমি যখন বলতেছি না আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, ইভেন তো আই ডোন্ট, আমি ওই আইডিওলজি ম্যানিফেস্ট করতেছি যে আমি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। ইভেন ইফ আই ডোন্ট, আই উইল বিল্ড দ্যাট আইডিওলজি। আমি ওয়ার্ক করবো এটা বিল্ড করার জন্য। তাহলে তোমার কাছে তাহলে মনে নেই এটা একটা তোমাকে ডিলিউশনও রাখে যে আমি আসলে ওয়ার্কহলিক, কিন্তু আসলে আমি না? এটা তোর ওয়ার্ক তো করতে হবে, তোর আইডিওলজি বিল্ড করবি ডাজন্ট মিন যে না ঠিক আছে তুই একটু ডেলুলুতে থাকবি। আচ্ছা, সো ইউ হ্যাভ টু এক্সিকিউট অ্যাজ ওয়েল। তোর বই কেনা থাকতে হবে। ইউ হ্যাভ টু বিল্ড দ্যাট সিস্টেম ফর ইউর সেলফ যে আমার বই আছে, আমার টেবিল আছে, আমি ভিতরে বলে রাখছি যে আই এম এ রিডার। এরপরে জাস্ট টু প্রুভ দ্যাট থিং টু মাই সেলফ, আমি বই খুলে প্রত্যেকদিন বিকাল 4টা বাজে পড়তেছি। ভাইয়া, টু বিগিন উইথ দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন, আমি পারতেছি না, আমার হচ্ছে না। অ্যাকশনেবল স্টেপস কি হতে পারে? যে ফার্স্ট একটা হ্যাভ দি আইডিওলজি, যে বিলিভ ইন ইয়োর সেলফ, যে তুমি ডিসিপ্লিন, নিজেকে মেনে নাও একটা। এরপর যদি আমি কি করতে পারি? এরপরে সেকেন্ড যেটা, এটা হলো নিজের জন্য একটা সিস্টেম বানায় রাখা। ডু ইউ থিঙ্ক ছোটোখাটো অন্যান্য স্মল হ্যাবিটস এটা বড় হয়, যেমন নামাজ পড়া, হ্যাঁ এটা একটা রিপেল ফেলতে পারে? একটা আছে যে আমার সাথে আমি তসবি রাখি। আচ্ছা, তসবি রাখলে কি হয় আমার সাথে, যে আমি অটোমেটিকভাবে আমি জিকির করতে থাকি বা ইস্তেগফার করতে থাকি, ঠিক আছে? এটা অটোমেটিক আমার হাতের মধ্যেই আছে, আই হ্যাভ টু ডু সামথিং। আমি খালি বসে আছি, আই হ্যাভ টু ডু সামথিং, অ্যান্ড আমি অটোমেটিক পড়তে থাকি।
তো আমার দেখা যায় যে আমি বসে আছি বা যে কোনো জায়গায় যাচ্ছি, আমার অটোমেটিক 2-3 হাজার জিকির হয়ে যায় বা ইস্তেগফার হয়ে যায়। আমার যখন হাতের মধ্যে ওই তসবিটা না থাকে, তখন আমি কিছুই করতেছি না, আমি চুপচাপ বসে আছি, আমি কিছু করতেছি না, মোবাইল স্ক্রল করতেছি ওর সামথিং। তোর হাতে যেই জিনিস থাকবে, তোর সিস্টেমের মধ্যে যেই জিনিস থাকবে, ইউ উড ডু এক্স্যাক্টলি দ্য সেম থিং উইথ ইট। তোর যে রিসোর্স তুই নিজের জন্য সিস্টেম করে রাখবি, ইফ ইউ হ্যাভ এ ফোন ইন ফ্রন্ট অফ ইউ, ইউ উইল ইউজ দ্য ফোন। ইফ ইউ হ্যাভ এ কোরআন ইন ইউর টেবিল, ইউ উইল ইউজ দ্য মানে আমার সারাউন্ডিংটাকে আমার ওইভাবে ঠিক করতে হবে, সিস্টেমটাকে ওইভাবে ঠিক করে ফেলতে হবে। ইউর পিপল, ইউর মানুষজন, এন্টায়ার থিং, বুঝছিস? এটা যখন তোর ঠিক হয়ে যাবে, দেখ তুই আমার সাথে রাইট নাও কথা বলতেছিস, ইউ উইল লার্ন সামথিং নিউ। তুই এখন একটা তলু ভাইয়ের সাথে কথা বলতেছিস, ইউ উইল লার্ন যে না ঠিক আছে কেমনে একটা মার্সিডিস গাড়ি কিনতে হয় র্যান্ডমলি, তোর মার্সিডিস দরকার নাই। ইউ উইল গো আউটসাইড অ্যান্ড হুদাই তুই একটা চিন্তা করবি না আমার মার্সিডিস কেনা দরকার, ইভেন দো ইউ ডোন্ট। ঠিক আছে? সো অনেক বেশি ম্যাটার করে তোর সিস্টেমটা। আমি তোরে 2টা থটস দিতে পারবো অ্যাবাউট মানি, যে না ঠিক আছে হাউ টু সেভ মানি অ্যান্ড ইনভেস্ট ইন দ্য নিউ ওয়ে, সো দ্যাট তুই একটা সময় তোর 50-60 কোটি টাকা থাকবে, তখন মার্সিডিস কিনলে প্যারা নেই। অ্যান্ড আরেকজন তুই ওর সাথে কথা বলতেছ, না তোমার টাকা আছে তুমি মার্সিডিস কিনে পাবো, তোর নেটওয়ার্থ 1 কোটি টাকা, তুই 1.5 কোটি টাকার মার্সিডিস কিনে বসে আসছিস, তুই এখন 50 লাখ টাকা ডেপ্ট, ইভেন দো ইউ হ্যাড মানি। সো সিস্টেম অনেক ইম্পর্টেন্ট। আর থার্ড যে জিনিসটা, ওইটা হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি এত ইম্পর্টেন্ট, অ্যান্ড উই হ্যাভ এ লট অফ Don't you think consistency and discipline is the same thing, just synonyms? না, discipline is a broad concept, consistency a part of it. আচ্ছা, বুঝছিস? ডিসিপ্লিন আইডিওলজিও, কনসিস্টেন্সি ইজ জাস্ট ইউ আর ডুইং, মানে একটা রেগুলার রেপিটেটিভ একটা প্ল্যান ফলোইং ইট। হ্যাঁ, ডিসিপ্লিন ইজ সামথিং যেটা তোর ব্যাকগ্রাউন্ডে একটা বিশাল বড় আইডিওলজি হোল্ড করে, যে আই এম এ ক্যারেক্টার অ্যান্ড এই ক্যারেক্টারের মধ্যে এই পার্টগুলো হলো আমার ডিসিপ্লিন। কনসিস্টেন্সি হলো আমার এই আইডিওলজির, এই যে আমি রেগুলার করতেছি, লাইক টু শো আপ এভরি ডে এন্ড টু ফলো ইট। হ্যাঁ, মেক সেন্স। ছোটবেলা যখন স্কুলে যেতে টিচার বলে তুমি ডিসিপ্লিন না কেন, এটা মানে কিন্তু এটা না আমি সময় মতো কাজ করতেছি না কিনা, প্রতিদিন করতেছি না কিনা, বিহেভিয়ার ও ডিসিপ্লিনের মধ্যে পড়ে, যে রাইট, দ্যাট মেক সেন্স। এভরিথিং বুস্ট আপ ইউর আইডিওলজি, বুঝছিস? ডিসিপ্লিন যে কমপ্লিটলি জিনিসটা, তুই যতবার তুই প্রত্যেকদিন জিমে যাইতেছস, ততবার তোর আইডিওলজিটা আরো বেশি স্ট্রং হচ্ছে, যে না ইউর এ জিম ফ্রিক গাই। তুই প্রত্যেকদিন তোর মাসল টোন আরো স্ট্রং হইতেছে, আরো বেশি তুই রিপ্ট হইতেছস। তো দিনে দিনে যত তোর স্ট্রেংথ বাড়তেছে, যত তুই জিমে যাইতেছস, ইট ইজ ম্যানিফেস্টিং, ইট ইজ কামিং ট্রু, যে ইউ আর অ্যাকচুয়ালি এ জিম গাই। রিপল এফেক্ট না, করতে 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 একটা করলে অন্য একটা ইয়ে আসে। মনে হচ্ছে কি অ্যাট দিস পয়েন্ট পডকাস্টের হোস্ট আমি, ওয়েলকাম টু মাই শো। আচ্ছা, এইখানে একটা বড় ব্যাপার থাকে যে আমরা ট্রাভেল নিয়ে কথা বলছি, আমরা মনে কর যে ডিসিপ্লিন নিয়ে কথা বললাম, বাট এভরিথিং ইজ রিলেটেড টু মানি। হ্যাঁ, বুঝছিস? তুই ডিসিপ্লিনড হস টু মেক দ্য বেটার ভার্সন অফ ইউর সেলফ। তুই ট্রাভেল করস বাই মানি, তুই গাড়ি কিনোস বাই মানি, ইউ ডু এভরিথিং বাই মানি। সরি ফর দ্য ইংলিশ, বাট এখানে আমি বাংলিশ কথাবার্তা বলতেছি আর কি, তো এটার জন্য কেউ মাইন্ড করেন না, আমি এভাবে কথা বলি, বাট নীল উড আন্ডারস্ট্যান্ড বিকজ ওর গাড়ি ভেঙে গেছে। তো এখানে একটা ব্যাপার থাকে যে উই হ্যাভ এ ভেরি রং কনসেপ্ট অ্যাবাউট মানি। আমরা মনে করি যে টাকা মানে এভরিথিং, টাকা মানে উই ক্যান ডু এভরিথিং, উই ক্যান ডু অল, মানি বাইস হ্যাপিনেস। মানি কুড বাই লট অফ হ্যাপিনেস। আমার অনেক খুশি, হ্যাপিনেস, অনেক প্রবলেম টাকা কিনে দিছে বা সলভ করে দিছে, বাট ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট মানি ইজ ওভার হাইপড অনেক দিক থেকে? ডিপেন্ডস আমাকে তোমার সিনারিওটা লাগবে। আই থিঙ্ক তুমি যদি আমাকে বলো ক্যান মানি বাই হ্যাপিনেস, I would say I don't think money can buy happiness, but I do believe that money helps you keep sadness away. কারণ অনেক ধনী মানুষ আছে যারা খুব কষ্টে আছে, কিন্তু যাদের টাকা নেই ম্যাক্সিমাম মানুষই আরো বেশি কষ্টে আছে। অ্যাটলিস্ট টাকা থাকলে অনেকগুলা কষ্ট যেগুলো টাকাতে সলভেবল। কারণ আমাদের যারা ভিডিও দেখতেছে, আই উড অ্যাজিউম 70 to 95% মানুষের সব কষ্ট যা আছে এখন পর্যন্ত, যারা যেগুলো মনে করে বড় কষ্টগুলো টাকাতে সলভ হয়ে যাচ্ছে। অনেকে হইতে পারে যে চিকিৎসা করতে পারছি না, আমার শরীর খারাপ, টাকা থাকলে সলভ হচ্ছে। কিন্তু অনেকে টাকা থাকা পরেও স্টিভ জবসের ক্যান্সার তো আর সে আটকাতে পারে না, যখন লেখা আছে তখন সে মারা যাবে, কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা তো করতে পারছে। অনেকের
এত ধরো সিরিয়াস ব্যাপার না, কিন্তু টাকা দিয়ে সলভেবল ওইটাই। আই থিঙ্ক মানি, আয়মান ভাইয়ের একটা জায়গায় দেখছিলাম, ভাই বলতেছিল হি ডাজন্ট সি মানি equivalent to happiness, but money is a tool which can help you gain happiness up to some extent. দেখ এখানে তো কিছু পয়েন্ট অফ ভিউ ভ্যারি করে। ধর তোর কাছে টাকা আছে, তোর লাইফ তো অনেক বেশি ইজি করে দিতেছে টাকা, তাই না? হ্যাঁ, তোর যদি মনে চায়, আমার এখন মনে চাইছে যে না ঠিক আছে আমি ঘড়ি কিনবো, তোর মনে হলো যে না ঠিক আছে, মানি ইভেন বাইজ রিলেশনশিপস অনেক ক্ষেত্রে আই বিলিভ, যে তোর যদি মনে চায় যে না ঠিক আছে তুই আমারে একটা ঘড়ি গিফট করবি র্যান্ডমলি, ইউ ক্যান সলভ ইট উইথ মানি। তোর যদি রাইট নাও মনে চায় যে না ঠিক আছে তোর গার্লফ্রেন্ডরে তুই বা তোর ওয়াইফরে তুই কিছু একটা কিনে দিবি, শাড়ি কিনে দিবি বা কিছু একটা কিনে দিবি, বা ইউ উইল মেক হার হ্যাপি, মানি ক্যান সলভ দ্যাট। তুই একটা বউ কুয়েট কিনতে পারোস, তুই সব কিছু করতে পারোস, এ লট অফ থিংস উইথ মানি। এখানে একটা জিনিস রাইজ করে যে হ্যাঁ, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, বাট ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট মানি মেক্স এ লট অফ প্রবলেমস ইজিয়ার টু সলভ? এটাই বললাম। তো এখানে একটা ব্যাপার থাকে যে না ঠিক আছে টাকা কামাইতেছে কেমনে মানুষ, এটাই ঠিক আছে? মানুষ তো ম্যাক্সিমাম জানেও না টাকার কনসেপ্টটা কি। এভরি ওয়ান ইজ লাইক গুচির কাপড় চোপড় পরো, এটা পরো। কামাইতেছে 5,000 টাকা, কিনে ফেলতেছে 50,000 টাকার গুচি বেল্ট। হ্যাঁ। তো ওই ব্যাপারে হোয়াট ডু ইউ থিঙ্ক, যে মানুষের কি মানি ম্যানেজমেন্টের ব্যাপারে ল্যাকিংস নাই? তো কারণ টাকা নিয়ে কথা বলা একটা ট্যাবু বাংলাদেশে, যেটা অনেকেই বলে তাদের কথা ঠিক যে নজর লেগে যেতে পারে, বাট সমস্যা যেটা ধরো আমিও দেখি আমার ফ্রেন্ডের মাঝখানে বললাম না, যারা হচ্ছে ধরো চাকরি করছে না, এমন না যারা করতে চায় না, ম্যাক্সিমাম মানুষের বাসা থেকেই দিতে চায় না। তুই ভার্সিটিতে ফোকাস কর, পড়ালেখা আগে কর, সিটিটা ভালো রাখ। ওই যখন ভার্সিটি থেকে বের হওয়ার পরে চাকরি খুঁজবে, যদি চাকরি না পায় বাসায় প্রেশার দেওয়া শুরু করবে, কেন তোর চাকরি নেই, কেন পাস না। আমাদের সারা জীবন টাকা নিয়ে কথা বলতে দেয় না, টাকা নিয়ে ভাবতে দেয় না, বলে তুই পড়ালেখা কর। হঠাৎ করে ধাক্কা দেয় বলে টাকা নাই কেন, টাকা নিয়ে কিছু বুঝিস না কেন, টাকা কই, আমি কোত্থেকে শিখবো। আমি তো স্কুল কলেজ পাস করে আসি, আমি ভালো কলেজ থেকে বেরিয়ে আসছি, আমাকে তো শিখে না ট্যাক্স কীভাবে দিতে হয়। তা আমি যখন ট্যাক্স দিতে গেছি খারাপ হয়ে গেছিল, আমার কি রে আমার কি এডুকেশনে ভালাই দিয়েছে, আমি কিছু শিখি না। এটাই, আমি যখন ট্যাক্স ফাইল করতে যাব, আমি প্রথমে তো দেরি হয়ে গেছে, আবার ফাইন দেওয়া লাগছে, কারণ আমি বুঝি নাই কোত্থেকে কি আমার যে প্রথম থেকে শেষ পর্যন্ত সব ইনভয়েস রাখা লাগবে, আমার যে এগুলো করা লাগবে, এগুলো তো আমি জানি না। আমি ছোট মানুষ, একা কাজ করতাম, ভাবছি আরও 10-15-20 জনের ব্যবসা করবো, শুরু করছি, আল্লাহর রহমত আল্লাহ এখানে দিয়ে দিয়েছে। তো পেপার ওয়ার্ক, লজিস্টিক্স এসব তো বুঝি না, তো এইসব শেখানোর দরকার ছিল তো আমার এডুকেশন ইনস্টিটিউশনের আমাকে। তো এখানে আমার কাছে মনে হয় যে এডুকেশন ইনস্টিটিউশনের কিছু জায়গায় ঘাটতি আছে। আমার কাছে মনে হয় যে এডুকেশন না, আমার কাছে মনে হবে যে পুরো সোসাইটির এই ফ্যামিলি বল বা মনে কর যে এই এডুকেশন সিস্টেম ইনস্টিটিউশনগুলো বল, সবগুলো একটা রং ওয়েতে সাস্টেন করতেছে। এটুকু আমাকে জিজ্ঞেস করলাম না, সরি ভাই আটকানোর জন্য, সাঁতার কাটতে পারো না, টাকাটা তোর পরের কথা। স্কুলের কি তোমার কাছে মনে না সাঁতার শেখানো উচিত সবাইকে? হ্যাঁ, আমার তো মনে হয় মার্শাল আর্ট শেখানো উচিত, প্যারাগ্লাইডিং 100%। আমরা এরকম আর্মিতে না গেলাম কোরিয়ানদের মতো 2 বছরের জন্য, বাট অ্যাটলিস্ট সেলফ ডিফেন্স, এটা সাঁতার তো শেখানো উচিত। এডুকেশন তো এটাই না, সার্ভাইভাল। সরকারের বাজেট করে। আচ্ছা, ওই টপিকে আমরা না গেলাম। এখন একটা ব্যাপার কি যে উই আর লিভিং ইন এ ফলস ফ্যালাসি। আমরা আইফোন কিনতে অনেক বেশি প্রিফার করি। 18 বছর বয়সে হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে আমরা 18 বছর বয়সে আইফোন কেনাটার অনেক বেশি গ্লোরিফাই করতেছি, বাট উই আর নট গ্লোরিফাইং এ মেডিকেল টেস্ট, যে তুমি একটা ফুল বডি চেক আপ করাও, তোমার 20 বছর বয়স আছে, চেক যে সবকিছু ঠিক আছে কিনা। তুই 50,000 টাকা দিলে ইউ ক্যান স্টার্ট এ নিউ বিজনেস টু ট্রাই অ্যাট দ্য এজ অফ 16, বাট তোর কাছে কি মনে হয় না যে পিপল আর মোর ইনভেস্টেড ইন buying a shopping thing at 1 lakh taka instead of investing in 50,000 because this is risky? Why do you think আমার বয়সে পোলাপানগুলো কেন করতেছে না? Because their ideology is built like that. ওদের আশেপাশে সবাই তো এরকমই, সবাই আইফোন কিনতেছে, তাই ওদেরও কিনতে হবে, সবাই গুচি বেল্ট কিনতেছে। What do you think আমাদের আগে, মানে আমাদের কন্ট্রোলটা যে জেনারেশনের, লেটস সে আওয়ার প্যারেন্টস, চাচা খালা, যাদের কথা আমরা শুনি, তাদের রোলটা কি এখানে? তারা কি কিছু তোমার কাছে মনে হয় যে এখনো হয়তো বা ঠিক ডিরেকশন আমাদের দিচ্ছে না, নাকি তারা বেশি স্ট্রিক্ট, নাকি তারা ঠিকই আছে? এই পয়েন্ট অফ ভিউতে তোর পয়েন্ট অফ ভিউটা বল। আমার কাছে তো মনে হয় যে এখন অনেক আগের চেয়ে বেটার, অনেক লিবারেল।
বাট স্টিল নট কোয়াইট দেয়ার ইয়েট। আমার মনে হয় যে অবশ্যই ইউনিভার্সিটিতে পড়ালেখা দরকার, আনলেস অ্যান্ড আনটিল ইউ হ্যাভ আ ভ্যালিড ডিগ্রি টু পারসিউ। আমি যেমন পড়তেছি বিবিএ, আবার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি আমার জন্য বলি, আমার কাছে মনে হয় যে আসলে ফারান ভাই ওইটাই বলে 4 মাসের একটা জিনিসকে এরা 4 বছর ধরে শেখাচ্ছে, এক্সাজারেট করছে আননেসেসারিলি। আমার মানে বিবিএ পড়াচ্ছে না পড়া ভালো, যারা পড়তেছে যেমন আমাকে, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছি। বিবিএতে পড়ছ না? বিবিএতে পড়ি আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি, অনেক সমস্যা নাই। আমি তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তেছি। আন্ডারস্ট্যান্ড দিস, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি আমার সেকেন্ড সেমিস্টার শেষ হচ্ছে এখন। নর্থ সাউথ থেকে পাশ করে বেরিয়ে গেছে। নর্থ সাউথ সবচেয়ে প্রেস্টিজিয়াস ক্লাব হচ্ছে এনএসইউ ইয়াস, কর্পোরেটের খুব দাম। এনএসইউ ইয়াস থেকে একজন বের হয়ে সে আমাকে ইমেল পাঠাচ্ছে যে ডিয়ার স্যার, আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন ইয়ার অর্গানাইজেশন ফর ফ্রি। সো ফান্ডামেন্টালি পুরো জিনিসটা তারা রং নেই। ইম্যাজিন সামওয়ান হু হ্যাজ ইনভেস্টেড মোর মানি দ্যান মি in their education, someone who is intellectually superior than me, at least academic terms, someone যে বয়সও আমার চেয়ে বেশি, in every way and form she is superior than me, and then she is trying to apply for a job একটা জুনিয়রের বিজনেসে। তো ফান্ডামেন্টালি তো সিস্টেমটা রিগ না, যদি এই সিস্টেমে সব কিছু ঠিক যেত তাহলে হাউ ডাজ ইট ওয়ার্ক? আনলেস অ্যান্ড আনটিল ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, ডক্টর, লয়ার। ইঞ্জিনিয়ারের মধ্যে আমি সিএসসি কে গুনি না, মানে সিএসসি ইঞ্জিনিয়ার আমি এমন না গুনি না, কিন্তু সিএসসি পড়ার জন্য মেজরিটি একটা পপুলেশন। হ্যাঁ, বাট আই ওয়ান্ট টু বি ভেরি অনেস্ট। যারা সিএসসি, আমি মানে এটা বলছি না সিএসসি ইঞ্জিনিয়ার না, আমি বলতে চাচ্ছি সিএসসি এমন কোনো একটা ডিগ্রি না যেটা বাসায় বসে ইউটিউব দেখে শেখা যায় না। কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি যতটুকু আমি জানি, বা ডাক্তার বা লয়ার আমি ইউটিউব থেকে হইতে পারবো না। আমার জন্য একাডেমিক এডুকেশনটা দরকার, আর অনেক ডিগ্রি যেটা দরকার না। আমার কাছে তো মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এদের বিবিএ পড়ে না সিএসসি পড়ে, যেটা দুইটার একটাও প্রফেশনাল লাইফে রিয়েল লাইফ কোনো ইমপ্লিমেন্টেশন নাই। আমি এরকম অনেক মানুষের দেখছি বিবিএতে পড়ছে, এখন আইটিতে জব করতেছে। আমি তো অনেক দেখছি যারা ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে ব্যাংকে চাকরি করে বা মার্কেটিং এজেন্সিতে কাজ করে। নাই তো, অপরচুনিটি তো থাকতে হবে। যেমন আমার কোম্পানিতে যারা কাজ করে কেউ গ্র্যাজুয়েটেড না, আইদার ড্রপ আউটস বা অনগোয়িং ধর ইউনিভার্সিটিতে পড়তেছে। আই উড অ্যাজিউম ইন দ্য নেক্সট 10 years এটা আরও নর্মালাইজ হয়ে যাবে, কারো যায় আসবে না, কেউ সিভি চাবে না, বলবে পোর্টফোলিও পাঠাও। পোর্টফোলিওতে লেখা নেই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ছি। গুগলের মতো কোম্পানিতে এখন আসলে দেখে না যে তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়ছো, দেখে তুমি বুট ক্যাম্প পাস করতে পারতেছো নাকি, তোমার স্কিলটা দেখে। সো আই থিঙ্ক এডুকেশন ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট, বাট নেসেসারিলি ইনস্টিটিউশনাল এডুকেশন দরকার, আই ডোন্ট এগ্রি। অ্যাগেন দরকার সব ডিগ্রির জন্য না, রাইট? বাংলাদেশের মেজরিটি মানুষ যে ডিগ্রিতে করে ওই ডিগ্রির জন্য দরকার না। এই জন্যই আই থিঙ্ক তাতে কোনো রিয়েল লাইফ স্কিল নেই। কিন্তু কিছু সাবজেক্ট, যেমন আমার কাছে মনে ইউনিভার্সিটিতে আমার একটা সাবজেক্ট যেটা খুব কাজে লাগে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট এমন কিছু শিখি, মানুষকে এমনি যখন আমরা ব্যবসা চালাই, মানুষ আগে তো 20-25 জনের মানুষের টিম চালাই নাই, বুঝছি না 20 জন, তো অনেক কিছু শিখতে পারি। সাইকোলজি আসলে কীভাবে মানুষের ভাবতে হবে, স্যাররা যখন বলে, এই জিনিসটা আমার কাছে মনে হয় শেখার অনেক কিছু ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে একটা ব্যাপার থাকে, আমার একটা ফ্যাকাল্টি আমাকে একবার বলছিল যে এই যে এডুকেশন আমরা একাডেমিক্সে যেটা ফোকাস করি, ইট ইজ নট অ্যাবাউট ফোকাসিং অন ক্যারিয়ার, রাদার এটা আমাদেরকে ভাবতে শিখায়। এটাই, ডু ইউ থিঙ্ক আমরা, ভেরি ভেরি গুড পয়েন্ট, আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইট। ইউনিভার্সিটিতে গেলে শিখা লাগে, ইউনিভার্সিটিতে গেলে যখন তুমি আরও 50 জন মানুষের সাথে থাকবা, তুমি যখন আরও কথাগুলো শুনবা, ডিরেক্টলি ওটা কাজে না লাগলেও কোনো না কোনোভাবে কাজে লাগে। আমার বাবা বলে নলেজ কখনো বৃথা যায় না, কোনো না কোনোভাবে এটা কখনো কখনো কাজে লাগে। আই কমপ্লিটলি অ্যাগ্রি, ইউনিভার্সিটিতে যাওয়া উচিত, বাট প্রফেশনাল লাইফে এটা আমার কাজে লাগবে। ইউনিভার্সিটিতে বিবিএ পড়লে আমার টাকার গাছ ধরে যাবে, এটার সাথে আমি একমত না। এটা তো এখানে তো সবাই একটা রং কনসেপ্ট। এই যে ধর যে রাফসানের কিছুদিন আগে একটা কাহিনী হলো, গাড়ি টাড়ি হ্যান ত্যান, এডুকেশন কি সব কিছু নাকি, যেটা বিশাল বড় কন্ট্রোভার্সি। বাট এখানে একটা ব্যাপার আছে যে নলেজ ইজ নট অ্যাবাউট দ্য অ্যাকাডেমিক ইনস্টিটিউশনাল থিং, যেটা আমরা বলি যে না ঠিক আছে ডাক্তার হলে সব কিছু, ইঞ্জিনিয়ার হলে, তুই নীল, তোর কি মানে তুই যেই কাজ করস, তোর কি এটা ইনস্টিটিউশন কিছু শিখাইছে? তুই নিজে শিখছস, তুই নিজে ইউটিউব খাটাইছস, নিজে থেকে তুই টাকা খরচ করে বিভিন্ন জায়গা থেকে শিখছস, বাট ইট ওয়াজ নেভার অ্যাবাউট অ্যাকাডেমিক্স, যেটা মানুষ মিস আউট করে।
এভরিওয়ান ইজ আপ টু হ্যাঁ ডিগ্রি হইলেই জব হয়ে যাবে। ভাই তুই একটা মানুষের হায়ার করবি, তোর কি এরকম মনে হয় না যে তুই 1000 মানুষের ইন্টারভিউ নিবি অ্যান্ড দেয়ার ওয়ন্ট বি ইভেন 990 পিপল হু কুড ডু ইয়োর জব? মানে 900 মানুষই তো পারবে না তোর জব করতে, বা 900 মানুষই কোনো কোয়ালিফাইড না, ওরা জাস্ট বিবিএ করতেছে ওর সামথিং ওর সিএসসি করতেছে, বাট দে ডোন্ট হ্যাভ এনি স্কিল। তোর কি মনে হয় না যে পিপল আর মোর ম্যানিফেস্টিং দেয়ার লাইফ উইথ দ্যাট সোর্স অফ ডিগ্রি রাদার দ্যান অ্যাকচুয়াল অ্যান্ড স্কিল? 100%. আমরা again too early to tell, I'm not qualified enough, but আমি আমার নিজে যেহেতু আমি ইউনিভার্সিটিতে এখনও পড়তেছি, একটা ছোটোখাটো ব্যবসা চালাচ্ছি, I really do believe that especially when hiring as well, যেহেতু 20 জনের টিম অনেক বড় না অনেক ছোটও না, আমি আসলে দেখি না সার্টিফিকেট কি, বাট ইউনিভার্সিটিতে গেলে অবশ্যই মানুষ ব্রড হয়, চিন্তা ভাবনা বাড়ে, মানুষজন অনেক কিছু নিতে পারে, প্রসেস করতে পারে। বাট আমরা এডুকেশনের জন্য, শিক্ষার জন্য, ব্রড হওয়ার জন্য মাইন্ডসেটে তো যাচ্ছি না। আমরা তো যাচ্ছি এটা যে একটা পুরা অলমোস্ট ট্যাঞ্জেবল বেনিফিট বানায় ফেলাইতেছে, যে একটা কাগজ পাবো, এই ট্যাঞ্জেবল আইটেমটা হচ্ছে কি আমার আইডি কার্ড, নেম প্লেট, এটা আমি এখানে ঝুলাই গেলি আমার চাকরি চলে যাবে, আমার জীবন সেটেল। আর এদিকে একটা ব্যাপার হলো কি যে ভাই আমি একটা সত্যি কথা বলি, আমার প্রত্যেক মাসে এডুকেশনের পেছনে 14,000 টাকা খরচ হইতেছে। আচ্ছা, আমি ইনস্টলমেন্টে পে করি আর কি। তো আমার এটা মাথার মধ্যে অনেক বড় একটা ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে, মেজাজ খারাপ করে ফেলে, বিকজ আই এম নট লার্নিং অ্যান অ্যাকচুয়াল থিং। তুই টাকা খরচ করতেছস, ইউ হ্যাভ টু লার্ন সামথিং, রাইট? তো অ্যাকাডেমিক্সের মধ্যেও শিখাইতেছো 80s জিনিসপত্র, হয়তো আমার সাথে 10 জন জিনিসটা জানে না বা বোঝে না, বাট আমি তো জিনিসটা জানি, রাইট। আমি তো জানি যে এটা আউটডেটেড হয়ে গেছে, আমি এটা কেন বলবো? এটাই ফিলিপ কটলার মার্কেটিং এর ডেফিনেশন কি দিছিল, এটা আমি মুখস্থ করে কি করব? এক্স্যাক্টলি থিঙ্ক এখন ধরছে তোরে একটা জিনিস তোরে বইলা দিল যে না ঠিক আছে তুমি এটা পড়ো ওইটা পড়ো, তোর দরকার নাই। দে আর আস্কিং ইউ টু ইনভেস্ট ইউর টাইম অন সামথিং দ্যাট ডাজ নট ম্যাটার। তাইলে তুমি কেন এখানে সময় দিলে? তোমাকে যদি পাওয়ার দেওয়া হইতো, লেটস সে ইউ ক্যান রেভলিউশনালাইজ দ্য এন্টায়ার এডুকেশন সিস্টেম, হোয়াট উড ইউ ডু? আমি ডিভিশন আকারে দিয়ে দিতাম। যেমন মানে যেমন ধর যে আমার এডুকেশন সিস্টেম ধর যে 4টা ডিভিশন হবে, 4 আর 5টা ডিভিশন হবে। ফার্স্ট ডিভিশনে ধর যে আই উইল নো সাবজেক্টস, জাস্ট ম্যাথ অ্যান্ড বাংলা, অ্যান্ড বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো হলো প্র্যাকটিক্যাল, জাস্ট মোরাল। এগুলো কি তুমি হায়ার এডুকেশনের কথা বলছো নাকি? না, একেবারে প্রাইমারিতে। আচ্ছা, একেবারে প্রাইমারিতে যখন ছোট থাকে একটা বাচ্চা, ওকে কোনো সাবজেক্ট দেওয়ার দরকার নেই, জাস্ট বেসিক ম্যাথ দাও, বাংলা দাও, অ্যান্ড ওরে যত আছে না মানে মোরাল এডুকেশন এখন তো এটাই আছে, সাব ডিভিশন তো তোমার আছে, বাট দে আর নট টিচিং দ্য ম্যানার্স। ওদেরকে জাস্ট বইয়ের মধ্যে বলে দিতে ওইটাই যে এটাই সবচেয়ে বড় মজার জিনিস। আমরা মোরাল সায়েন্স পরীক্ষার সময় আমরা চিটিং করে পরীক্ষা দিতাম, এমসিকিউ জিজ্ঞেস করছে কোন জিনিসটা খারাপ, মিথ্যা কথা বলা, চিটিং করা, এটা দেখে দেখেই লিখতেছি। দুনিয়ার বাংলাদেশের 80% স্টুডেন্ট জাল হাদিস লিখে দিয়েছে, বিশ্বাস ধর্ম পরীক্ষায় ধর্ম পরীক্ষা চিটিং করে লিখতেছে যে আসলে আমাদের খারাপ কাজ করা উচিত না, এটাই দেখে দেখে লিখতেছে। আর কি লিখবে? তো এত আমি নিজে মানে আল্লাহ ভালো কাজ করতে বলছেন এটাই লিখছি 70 বার। মানে আই এম নট টেলিং ইট ইন এ ব্যাড ওয়ে, বাট আমাদের আইডিওলজি তখন এমনভাবে সেট আপ করে দিয়েছে ধর্ম পরীক্ষা ইজ অ্যাবাউট মার্কস বাট নট অ্যাবাউট অ্যাকচুয়াল এডুকেশন, ঠিক আছে? তো এই জিনিসটা আমি চেঞ্জ করে ফেলতাম। তোরে একটা বাচ্চারে সবার আগে শেখানো উচিত কীভাবে একটা মানুষের সালাম দিতে হয়, একটা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হয়, অ্যান্ড একটা মানুষ যদি একটা বৃদ্ধ মানুষ আসে ওর জন্য চেয়ার ছেড়ে দিতে হয় যাতে সে বসতে পারে। প্রাইমারিতে আমি এটাই করতাম। সেকেন্ড ডিভিশনে গিয়ে আই উড হ্যাভ ফোকাসড অন সামথিং যে না ঠিক আছে প্রাইমারি এডুকেশনটা দরকার, ওইখানে আমি ফোকাস করতাম যে না ঠিক আছে বাংলা পড়ো, একটু জেনারেল নলেজ পড়ো। অ্যান্ড জেনারেল নলেজ ওই আমার ওই রবীন্দ্রনাথ ঠাকুর 1899 সালে জন্মগ্রহণ করছে, এটা আমার পড়া দরকার না, দ্যাটস আননেসেসারি নলেজ। তুই এখন ইন্টারনেটে বসে সব সার্চ দিতে পারছো, ওয়াই উড আই নিড, রাইট? তাই না? তো আমার কাছে লাগে যে এডুকেশন সিস্টেম কুড হ্যাভ বিন বেটার ইন সার্টেন ওয়ে, যে না ঠিক আছে ডিভিশন 2তে তুই শিখা যে না ঠিক আছে কোথায় কী আছে, বাংলাদেশের কোন জায়গায় কী আছে, গিভ দেম দ্য ইন্ট্রোডাকশন অফ বাংলাদেশ, যে আমরা কী করছি, হোয়াট ইজ আওয়ার আইডিওলজি, রেইনফোর্স দেম টাওয়ার্ডস দ্যাট। ডিভিশন 3তে ম্যানিফেস্ট দেম টাওয়ার্ডস মার্শাল আর্টস, সুইমিং শিখা, তুই ভালো ভালো সাবজেক্টগুলো দে, তুই সবগুলো সাবজেক্ট পড়া, গিভ দেম অ্যান ইন্টারেস্ট, তুই ক্লাব আন, তুই কম্পিটিশন আন, তুই মনে কর যে সেক্টরস আন, ওই যে আছে না
তিনটা ধর এরিয়া তুই পিক করে দিলি, একটা হলো অ্যাটাক অন টাইটান দেখছস, হ্যাঁ অ্যাটাক অন টাইটানের মধ্যে রেজিমেন্ট টাইপের তুই দিয়ে দিলি, হ্যাঁ রেঞ্জার্স তো মেক ইট ফান যে না ঠিক আছে একটা রেজিমেন্ট জাস্ট অফিসিয়ালস অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে আছে, আরেকটা রেজিমেন্ট ধর যে ওরা স্কাউট, ওরা মিলিটারি, হ্যান ত্যান অফিসিয়াল যত ফিজিক্যাল যত কাজ টাজ আছে হ্যান ত্যান ওইগুলোর ক্ষেত্রে তুই ওই রেজিমেন্ট দিয়ে দিলি স্কাউটসদের। আরেক রেজিমেন্ট ধর যে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং হ্যান ত্যান ওই সাইডে, সো দ্যাট ওরা ছোট থাকতে মানে ধর যে 14-15 বছর বয়স থাকতে দে গেট কমপ্লিট আইডিওলজি যে কি করতে হবে, সবকিছু টুকটাক জ্ঞান ট্যান আছে, পরে যেন চুজ করতে পারে। ইউনিভার্সিটিতে গিয়ে ইউ নিড দ্য ডিগ্রি অর সামথিং, দুইটা সেক্টর আনবি, একটা হলো থিওরিটিক্যাল একটা প্র্যাকটিক্যাল। তো ধর যে ওইভাবে তুই সেট করে দে, ওইখানে ধর যে যারা কাজ করতে চায় ওদেরকে প্র্যাকটিক্যাল সাইডে দিয়ে দিলি, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ যাইতে চায় ওদেরকে ওই সাইডে দিয়ে দিলি। মেক দ্য কমপ্লিট ওয়ে, গিভ দেম চয়েসেস যে ওরা কি চায়, ওরা কি করতে চাইতেছে, ওরা কি বুঝতেছে, এরকম কর, এডুকেশন সিস্টেম পুরো চেঞ্জ, ইউ উড বি হ্যাভিং এ কমপ্লিট ডিফারেন্ট জেনারেশন। এখন তুই বাইরে যা, দের উড বি 100 আউট অফ 90 পিপল ওরা মনে কর যে ইনসিকিউর, ওরা জানেই না কি করতে হবে, মানে একদম পুরা লস্ট। তুই বল মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুই আমি একটু কনফিডেন্ট হইতে পারি, বাট তোর কি মনে হয় না যে আশেপাশের 100টা মানুষ দে নট কনফিডেন্ট ইনাফ অ্যাবাউট দেমসেলফ? তোর কি মনে হয়? এটাই কারণ আই থিঙ্ক রিয়েলিটি চেকটা নাই এখন, আর বক্সের ভিতরে আছি, বাবলের ভিতরে আছি, যে ভাবছি এই গতানুগতিক ওয়েতে স্কুল শেষ, কলেজ শেষ, ইউনিভার্সিটি শেষ, এরপর একটা চাকরি খুঁজবো, ডিলিশনে থাকে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ঢুকবো, প্রমোশন পাবো, মাল্টিনেশনাল কোম্পানির ইয়াটা দেখে বিয়ে করবো, এই জন্য হয়তো আমি আমি আমার কি কথা বেশি লো আসতেছে, আমি রাত 3টায় উঠছি ঘুম থেকে, এই জন্য একটু ক্লান্ত লাগতে পারে, একটু হাইটে দিতে পারি, বাট কথা জমজমাট। যেটা বলছিলাম ভাই, আই ডোন্ট থিঙ্ক যে তারা দে আর ভেরি কনফিডেন্ট, অ্যান্ড দ্য এন্টায়ার রিজন ইজ দে আর নট অ্যাওয়্যার যে কর্নারে কি আছে। টার্ন সামনে একটুক দেখতেছি, মানে লম্বা রাস্তা দেখতে পাচ্ছি, কারণ লাইফের রাস্তাটা তো সোজা না, বেকাতেরা, আর এই কর্নারগুলো আমরা দেখতে পারতেছি না, কারণ হচ্ছে কি আমরা জানি না নেক্সট স্টেপটা কি, বিকজ we are not thinking, someone else is thinking for us, we are just following it. So we're not thinking, you don't know, but you can't anticipate যে কর্নারে, বাংলা বলা উচিত না, এই কর্নারে কি আছে। যখন আমরা এই জিনিসটা অ্যান্টিসিপেট করতে পারি না, তখনই ধরা খেয়েছি, তখন রিয়েলিটি চেক খেয়েছি। ওই সময় অনেক সময় যারা একটু অ্যাডাপ্ট করতে পারে তাহলে ওই রিয়েলিটি চেকটা খাওয়ার পরে অ্যাডাপ্ট করতে করতে মানুষের দেরি হয়ে যায়, কম্পিটিশন অনেকে এখানে পিছিয়ে পড়ে যায়। আমি ওই দিন দেখতেছিলাম সালমান ভাই স্ট্যাটাস দিয়েছে, আসলে বিদেশ চাইতে চাই না, কারণ বাংলাদেশের মতো জায়গায় 1% হওয়া যত সহজ, এটা অন্য জায়গায় কম। কারণ আসলেই আমি কোনো আহামরি কিছু করি নাই, আমরা কেউই তখন আহামরি কিছু করি নাই, কিন্তু দেশে আসলে কম্পিটিশন অনেক কম। কারণ এটাই, আমার বন্ধুরা যারা বিদেশ চলে যায়, আমার বন্ধুরা অনেকে বিদেশ চলে গেছে, ম্যাক্সিমাম বন্ধু চলে গেছে কানাডা, US, UK। বলি কেন যাস, এটা যে আয়েশ, যে মজা, মানে আমাদের সমস্যা কি, আমাদের অনেক জ্ঞানী মানুষ আছে, অনেক বুদ্ধিমান মানুষ আছে, কিন্তু আমাদের বিদেশ যাবি না, ঘুরতে যাবো, পার্মানেন্ট সেটে যাবো না, কারণ এই সকালে ঘুমতে করতে দেখি বুয়া রুটি বানায় রাখছে, বিদেশে কোন জায়গায়, আমি তো বিলিয়নিয়ার হইলো মনে হয় কোনো কথা। বাংলাদেশে যে ধরো বাসে 25-30 হাজার টাকা, এর বাসা সকালে বুয়া এসে ঘর মুছে দেয়, ঝাড়ু দিয়ে দেয়, রুটি বানিয়ে দিয়েছে, কাপড় ধুয়ে দেয়, এটা তো বিলাসিতা, এটা জমিদার। হ্যাঁ, মানে ইউ ডোন্ট হ্যাভ টু বি মিলিয়নার ফর দ্যাট। বাংলাদেশ আই ক্যান রিয়েলি রিলেট টু দিস, মানে আমি যে কীভাবে আমি অনেক খুশি হয়েছি। বাট এটাও there is a dark side to it. তোমার জন্য হয়তো আমার প্রিভিলেজ যে আমরা একটা মজায় বলতে পারি, বা যেটা বললাম ধরো সকাল ঘুম থেকে দেখবো রুটি বানিয়ে দিয়ে গেছে, ইটস ভেরি হার্ড ফর বুয়া বাংলাদেশে সার্ভাইভ করার জন্য। কারণ যারা আমরা এই বাবলটাতে আছি, প্রিভিলেজে আছি, আমরা অনেক বলে ফেলতে যাবো না, কারণ আই থিঙ্ক বাংলাদেশ ইজ আ গোল্ড মাইন তাদের জন্য যারা অলরেডি একটু প্রিভিলেজড। হঠাৎ করে যেমন দেখো, আমি ফ্রিল্যান্সিং করতে পারছি, আমি ব্যবসা করতে পারছি, অনেক বড় একটা স্কিল ছিল, যেমন আমার কমিউনিকেশন স্কিল মোটামুটি ভালো ছিল, আমি ইংলিশে কথা বলতে পারতাম। আমি যদি ঢাকায় না থাকতাম, আমার বাপ মা যদি আমাকে একটা ভালো স্কুলে না পড়াইতে পারতো, তাহলে হয়তো ইংলিশ বলা থাকতো না। এমন না যে ভালো স্কুলেই পড়া লাগবে ইংলিশ, অনেকে গ্রামের মানুষ আছে, ওদিন ভিডিও দেখলাম ফেসবুকে, এক রিক্সাওয়ালা ফাটাফাটি ইংলিশ বলে, বলা যায় পারা যায় না এরকম না, কিন্তু গিভেন সেটস অফ সার্কামস্ট্যান্সেস আমার জন্য অনেক ইজি ছিল অনেক কিছু অ্যাডাপ্ট করার জন্য, যেটা অনেকে থাকতে না পারে। কিপিং দ্যাট ইন মাইন্ড, অ্যাগেন কিছু মানুষেরটাও জাস্টিফাইয়েবল যারা বাংলাদেশে চলে যেতে চায়, বাট
যেটা আমার কাছে একদমই জাস্টিফাইবল লাগে না, যারা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডের, যারা বনানী গুলশান উত্তরা বসুন্ধরা থাকে, কিন্তু তারা কানাডা যাবে। আমার একদম মেজাজ খারাপ হয় ওয়াই। আমি কিছুদিন আগে একটা দেখলাম, আমার একটা পরিচিত মামা আর কি, তার কোটি কোটি টাকা আছে, 650 কোটি টাকার মতো তার। হ্যাঁ আমি জানি। তো 650 কোটি টাকার মতো তার নেটওয়েলথ। সে কানাডায় সেটেল হবে, তার পুরো ফ্যামিলি কানাডা যেতে চেয়েছে, কানাডায় হবে। আমি তাকে নিজের চোখে দেখছি, তার পিছনে 12 থেকে 15 জন সারাদিন ঘুরতো, রাস্তায় ওয়াকে বের হয়েছে। আমার বাসা তো ওয়ারির সাইডে, তো আমি বলে দিলাম প্যারা নাই, আমার বাসা ওয়ারির সাইডে। তো আমার বাসার সামনে মামা থাকে, তো সে হলো হাঁটতেছে রাতের বেলা 11টার দিকে, সে হাঁটতেছে, তার পিছনে 15 জন আমি দেখলাম। তো এখন সে তার ফ্যামিলির রিকোয়েস্টে সবাই চাইছে যে কানাডা চলে যাবে, তারা কানাডা গেছে। হি ওয়াজ এ রিয়েল এস্টেট বিজনেসম্যান, ঠিক আছে, বুঝিস। সে এখন কানাডা গিয়ে জব করে। আরে সে কানাডা গিয়ে জব করে, তার মেয়েরা পায়ের উপরে পা তুলে খেত, ঠিক আছে, তার তিনটা মেয়ে পায়ের উপরে পা তুলে খেত। তারা সবাই মনে কর যে তাদের বাসার মধ্যে ডুপ্লেক্স বাসা ছিল বাংলাদেশে, ডুপ্লেক্স বাসার মধ্যে তারা তাদের 8টার মতো বউ আছিল, সম্ভবত 6টা নাকি 8টা। ওইটা ফেলে রেখে ওরা কানাডা গেছে। কানাডায় এখন পুরো ফ্যামিলি জব করে। আন্টিকে আমি নিজের চোখে দেখছি, মামাকে আর কি, যে সে ঘুম থেকে উঠে বিকাল 4টা বাজে, এখন সে ওইখানে উঠে সকাল 6টায়। কেন আই ডোন্ট নো। তো ওইখানে তারা গেছে, যাওয়ার পরে পুরো ফ্যামিলি জব করতেছে, পুরো ফ্যামিলি জব করে এখন আপুরে দেখে আইফোন কিনে স্টোরি দেয়, স্টোরি দিতেছে। বলেছে তুমি মাসে 4টা আইফোন কিনতা, তোমার কানাডা যাওয়া লাগবে? তো ইভেন দো ইউ আর প্রিভিলেজ, ইউ আর চুজিং এ রং লাইফ উইচ ইজ নট ফর ইউ। তোমার কাছে কি মনে হয় অনেক গ্ল্যামারাইজ এই ওয়েস্টার্ন লাইফটা? হ্যাঁ, অনেক গ্ল্যামারাইজ। আমার কাছে ম্যাটার করে কি, যে দেখ আমি পুরান ঢাকায় থাকি, ঠিক আছে, আমার আব্বুর হার্ট অ্যাটাক হয়েছিল। তো আমার আব্বুর যখন হার্ট অ্যাটাক হয়েছে রাতের 3টার দিকে, আমার বাসার থেকে 1 মিনিট দূরে হসপিটাল, আমার পাশে হলো থানা, ঠিক আছে। আমার যদি ফার্মেসিতে যেতে হয়, আমার যদি জ্বর আসে, আমার বাসার 10 সেকেন্ড পরে হলো আমার ওষুধের একটা দোকান, ঠিক আছে। এরপরে বুঝ যে আমার যদি নামাজ পড়তে হয়, আমার প্রত্যেকটা দিন আমি 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে, আমার বাসা থেকে 10 সেকেন্ড দূরে হলো আমার মসজিদ, ঠিক আছে। আমার ফ্রেন্ডদেরকে যদি ফোন দিতে হয়, তোর যদি আমার ফোন দিতে হয়, তোর সাথে যদি আমার দেখা করতে হয়, আমার অ্যাপয়েন্টমেন্ট দরকার নাই। আমার আধা ঘন্টা আগে ফোন দিলে হবে, নীল তুই কই, অ্যান্ড ইউ উড বি ভাই আমি ফ্রি আছি, মিরপুরে তুমি আয়সা পড়ো, অ্যান্ড উই উড মিট। আমি প্রত্যেক দিন ফজরের আজান শুনি, আমি প্রত্যেক দিন মাগরিবের আজান শুনি। আই ট্রাভেল টু প্লেসেস, আমার জন্য সব কিছু অনেক সোর্টেড আউট, ঠিক আছে। ওই জায়গায় ওয়াই উড আই গো টু অ্যাব্রড অ্যান্ড নট হিয়ার আজান ফর লাইক ইয়ার্স। আমার ফ্রেন্ডরা গেছে, ওরা টাকা কামাইতেছে, কামাইতেছে, ওরা 3 বছরে আজান শুনে নাই, 3 বছরে ওরা 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, ওরা ড্রাগসে অ্যাডিক্টেড হয়ে গেছে, ওরা মেয়েদের সাথে হ্যাঙ্কি প্যাঙ্কি করতেছে। আই ডোন্ট কেয়ার ওরা কী করতেছে না করতেছে, আমার এখানে লাইফ আছে। ওইখানে আমার মনে কর যারা ফ্রেন্ডরা গেছে, এক ফ্রেন্ড থেকে আরেক ফ্রেন্ডের ডিস্টেন্স হলো 8 থেকে 9 ঘন্টা। বুঝিস কাহিনীটা? আমি তোরে নীল আজকে যদি তোরে ফোন দেই, আধা ঘন্টা তুই আমার বাসায় রেডি, আমি তোরে কাবাব খাওয়াই দেবো, ঠিক আছে। কাহিনীটা বুঝিস? আই এম লিভিং এ লাইফ হিয়ার। আমার মন চাইলে আমি ঢাকা ছেড়ে চলে গেলাম, সামনে বিচ, আমার 6 ঘন্টা টাইম লাগে কক্সবাজারে গেলে, 40 মিনিটে। কত টাকা লাগে? $50? 3,000 টাকা লাগে। আরো কম। আমি যদি প্রিভিলেজও হই, তাহলে আই কুড লিভ দ্য বেস্ট লাইফ ইন বাংলাদেশ। আমি ক্যান একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ফার্স্ট পার্সন সিটিজেন হয়ে, ফার্স্ট ক্লাস সিটিজেন হয়ে, আমি একটা ফার্স্ট ক্লাস কান্ট্রিতে থার্ড ক্লাস সিটিজেন হব। তুই আমার কাহিনীটা বল। কিন্তু তোমার কাছে মনে হয় কিছু প্রিভিলেজ, যেমন জ্যাম, দুলাবালি, আনহেলদি, বেটার এডুকেশন, হেলথ কেয়ার, ওইটা একটা রিজন হতে পারে, অ্যান্ড এভরিওয়ান হ্যাজ এ রিজন, ঠিক আছে। যাদের কাছে এক্সপ্লোর করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যাদের কাছে মনে হয় যে বাংলাদেশ ছাড়াটা অনেক ভালো লাগে, আমার কাছে মনে হয় যে না, গুড টু গো। আমার কাছে মনে হয় মানে যেতে পারে, কিন্তু এখন কি হয়ে গেছে, মানে আগে যেমন ইন্ডিভিজুয়াল ডিসিশন ছিল যে হয়তো বা রেয়ার ভাবছি যেতে পারে, এক্সেপশন হতে পারে। এখন তো আমি যারা জিজ্ঞেস করি সে বলে ভাই কলেজ শেষ করে যাবো।
স্টেবল ডিসিশন আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগে। আমার মনে হয় ভাই তুমি যাও, আমার কম্পিটিশনে কমে। তো ট্রু মানে আই পার্সোনালি রিয়েলি ভালো ভালো জায়গা আমরা থাকি, আমরা থাকি বিকজ যারা থাকতেছে যারা চ্যালেঞ্জ নিতেছে যে না আমি বাংলাদেশে সাস্টেইন করে বাংলাদেশে আমি নিজের জায়গাটায় প্লেস করে নিব, এভরিওয়ান উইল মেক দেয়ার প্লেস, বুঝছোস? বিকজ আল্লাহ কারো রিজিক থামায় রাখে না। যে পারে ওরে আল্লাহ বিদেশেও রিজিক দিবে, যে পারে ওরে বাংলাদেশেও রিজিক দিবে। কাহিনীটা বুঝিস তুই। সো আমার কাছে অনেক বেশি লাগে যে না ঠিক আছে মানে আমার প্লেস আমি যেখানে কমফোর্টেবল ফিল করি আমি ওখানে থাকবো, সমস্যা নেই। বুঝছি আমি তুমি আমরা বেশি আরাম খুঁজি, আমরা একটু খুঁজতেছি। আমার ভাল লাগে যে আমার বুয়া এসে আমার ঘর টর ঝাড়ু ভালোই লাগে, জমিদার ব্যাপার। অ্যান্ড ইউ নো আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, তুই একটা কন্টেন্ট ক্রিয়েটার, তুই এখানে অনেক ভালো একটা লাইফ লিড করতেছিস, দেয়ার ইজ রেসপেক্ট আউট দেয়ার। আমার একটা বিদেশ না যাওয়ার বড় একটা রিজন হলো আমার ইসলামিক অব্লিগেশন। আচ্ছা, আমি কোনো সময় এটা চাই না যে আমার একদিনও যাক যে আমি আজান শুনিনি। আজান একটা বড় ফ্যাক্টর আমার জন্য। আমি এমন কোনো দিন যাই না যে আমি এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে যাই যেদিকে আমার খাবার হারাম নাকি হালাল ওইটা আমার বেছে খেতে হয়। আমি এই সিচুয়েশনে পড়তে চাই না। আই ওয়ান্ট এ সিম্পল লাইফ। আমার নামাজ পড়া দরকার আমার মুখের সামনে মসজিদ। আমার ফ্রেন্ডরা কানাডায় অস্ট্রেলিয়াতে গেছে, 1 বছর হয়ে গেছে ওরা মসজিদ খুঁজে পায় না। কাহিনীটা বুঝিস? আমার রিয়েল টাইম গোল হলো যে আমার দুনিয়াও লাগবে, আমার আখিরাতও লাগবে, আমার সব হয়ে যাবে, সমস্যা না। বাট এটা আমার যে বিদেশের মধ্যেই সেট হইতে হবে এমন কোনো কথা নাই। ইফ আই রিয়েলি ওয়ান্ট টু আই উইল টেক দ্য চ্যালেঞ্জ। বাংলাদেশে আই উইল বি দ্য টপ ক্লাস পারসন। এমনি আর ওপেন টু দ্য ট্রাভেলিং, বাইরে ঘুরতে যাবো? হ্যাঁ ঘুরতে যাবো, আমি তুর্কি যাব, আমি বালি যাব, আমি মেইন স্ট্রিম কান্ট্রিতে আমার যাওয়ার ইচ্ছা নাই। আই উড নট আমেরিকা কানাডা যাবো না, আমেরিকা কানাডা যাব না, অস্ট্রেলিয়া যাব না, বিকজ দে আর এক্সপেন্সিভ অ্যান্ড লেস বিউটিফুল। লাইক ভিয়েতনাম, মালদ্বীপস, ওইগুলো ঠিক আছে, দে আর ভেরি বিউটিফুল। জাপান যাব এরকম। তো মানে তুই ট্রাভেল যদি করতে হয় ডোন্ট চুজ কান্ট্রিজ, রাদার চুজ সিটিস। ও আচ্ছা, করার কথা। কিন্তু তুর্কিতে ক্যাপাডোসিয়া একরকম, ইস্তানবুল আরেক রকম। ক্যাপাডোসিয়া যেখানে বেলুনগুলো উড়ে, হ্যাঁ। সো দুই রকম জায়গা। তুই যদি জাস্ট একটা দেশের মধ্যে গিয়ে হসপিটাল ঘুরে এসে বলে ইট ইজ নট ট্রাভেল। ওই টার্কিতে নাকি অনেক বিড়াল রাস্তায়। হ্যাঁ অনেক। তোমার বিড়াল ভালো লাগে? আমার বিড়াল ভালো, আমার একদম ভালো লাগে না। আমার সবই ভালো লাগে, আমি প্রকৃত না আমার সব ভালো লাগে, বিড়াল ভালো লাগে না। এর মানুষ পিড়ে আমার কেন মানে আমার একটা কারণ আছে ভ্যালিডিটি। আমার মা বিড়াল অনেক ভয় পায়, অনেক ভয় পায় বলতে বিড়ালের যদি আওয়াজ, ধরো আমার বাসার সিঁড়িতে বিড়াল আসছে, আমার বাসায় একজন বিড়াল পালে বাসায়, মানে অনেক ফ্ল্যাটের সিঁড়িতে বিড়াল আওয়াজ শুনে আমার মা বাসায় ভয় অনেক সময় বমি পর্যন্ত করে দেয়, এত ভয় পায়। ছোটবেলা থেকে নানুরা ভয় থেকে বিড়াল আসছে। আমার মা কুকুর এত ভয় পায় না, ইউজুয়ালি কুকুর তো একটু বেশি অ্যাগ্রেসিভ, আর কথা বিড়াল হচ্ছে বিড়াল এত পরিমাণে ভয় পায়, মানে অনেক দূর থেকে দেখছি বিড়াল লাফ দিয়ে উঠবে। তো ছোটোবেলা থেকে ধরো প্রোটেক্টর বাসায়, আগে একতলা বাসা ছিল যখন, ওই সময় বিড়াল চলে আসতো বাসায়, প্রোটেক্টর এই মানে উঠান টাইপ বাসা ছিল, বুঝছো? এই বিড়াল আসতে, বিড়াল বেরো বাসা থেকে বেরো, আম্মু ভয় পাইতেছে। ওই জায়গা থেকে এখন বলার পরেও না টানে না, হয়তো যদি টানটা যদি আসতে চাও তো এখন আসতে দেই না, যে আম্মু পছন্দ করে না, এই জন্য বিড়াল একদম পছন্দ না। কুকুর বড় ভালো লাগে, আমি কুকুর পালছি, আমি বলছি ভালো লাগে কিন্তু অনেক পালা প্যারা বিড়ালটা আবার কি দূর। আমি একটা মিম দেখছিলাম যে একটা বিড়ালকে অ্যাটিটিউড কত ডিফারেন্ট। তুমি যদি একটা বিড়ালকে প্রতিদিন খাও, বিড়ালটা মনে করে মানুষ আমাকে খাওয়ায়, আমি তো মনে গড। কুকুরকে যদি এক সপ্তাহ খাও, সে আমাকে খাওয়াচ্ছে, সে তো পুরো গড। মানে এদের দুজনের থিঙ্কিং প্রসেসে ডিফারেন্ট, প্রসেসিং এ দুই রকম। আমার সেজন্য কুকুর অনেক ভালো লাগে। আমার কুকুর এখন ঘরের ভিতরে তো পালা নিষেধ, গার্ড হিসাবে পালতে পারবো। আমার শেফার্ড পালার ইচ্ছা আছে গ্রামের বাড়িতে, আমাদের ফার্ম হাউস আছে, ওইখানে পালবো ইনশাল্লাহ, দাওয়াত দিব তোরে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমারও ইচ্ছা আছে, যদি এরকম ধরো বাগান বা উঠান টাইপের জায়গা থাকে, বাইরেটা তো অন্যরকম একটা ব্যাপারই আছে। মানে মনে কর যে পুরো জিটিএ গ্যাংস্টার টাইপের একটা ভাইব আছে না, তুই সাথে চিকন নিয়ে ঘুরবো না, একটা গলা চিকন দিয়ে হাতে ইয়া দিব না, একটা বেসবল ব্যাট, পুরো জিটিএর ভাইবস এসে পড়ে। দ্য ফ্যাক্ট ইজ যে এই যে আমরা এত কিছু বলতেছি না, এটা গরিবদের জন্য অনেক ক্রিটিক্যাল। উই ক্যান টক এ লট অ্যাবাউট প্রিভিলেজ, উই ক্যান টক অ্যাবাউট লট অফ মানি। মানে হাউ হার্ড ডু ইউ থিঙ্ক ইট ইজ টু মেক মানি? Not that hard. Initial stage hard. True. I think
তোমার প্রথম 1 লাখ টাকা কামানো যত কঠিন, প্রথম 10 লাখ টাকা কামানো তো কঠিন না। আবার 10 লাখ কামানোর পরে things get আরো much ইজিয়ার কারণ ইভেন দো দিস ইজ নট গোয়িং টু বি রিলেটেবল ফর এভরিওয়ান, বাট দ্য ইজিয়েস্ট ওয়ে টু মেক মানি ইজ টু অলরেডি হ্যাভ মানি। কারণ মানি ইটসেলফ ইজ দ্য বিগেস্ট টুল যেটা তোমাকে টাকা কামাতে সাহায্য করে, নট জাস্ট ইনভেস্টমেন্ট। মানে ইনভেস্টমেন্টই মানে বড় লং টার্ম ইনভেস্টমেন্ট, ধরো প্রপার্টি, স্টক, এইসব বুঝছি না আমি, টুকটাকও যে কোনো একটা ব্যবসায় টাকা অনেক ইম্পর্ট্যান্ট। এর জন্য আই উড সে যে কেউ যদি নতুন ক্যারিয়ার শুরু করার চেষ্টা করে, প্রথমে যা পাও তাই করো, টাকাটা একটু নাও, 1 বছর 1.5 বছর মাথা নিচু করে খালি ঢুকাও, জমাও, খাইও না, আইফোনটা কিনো না, এরপরে ওই টাকাটাতে ব্যবসা শুরু করো। যত বেশি টাকা থাকবে ব্যবসা করা তত বেশি সহজ হয়ে যাবে। মানে ফান্ডামেন্টালি ধরো আমার তো আমি এজেন্সি লাইনে একটা টেকনিক্যাল এক্সাম্পল দিই, ধরো আমরা কোল্ড আউটরিচ করি। কোল্ড আউটরিচ মানে ধরো একটা ইমেল করে বলবো ভাই আপনি আমার ক্লায়েন্ট। তো একজন মানুষ যার টাকা নেই সে ধরো ম্যানুয়ালি ইমেল করবে। একজন মানুষ ম্যানুয়ালি দিনে কয়টা ইমেল করতে পারবে? ধরো ম্যানুয়াল যদি লেখে 50টা ইমেল পারবে। আমি ধরো টুল কিনে রাখছি, যে টুলে মাসে আমার $15 $150 করে দেওয়া লাগে, ওটাতে আমি ডেইলি 5-10 হাজার ইমেল পাঠাতে পারি। তো ওকে যদি থাকতো মাসে এরকম 20-25 হাজার টাকা ইনভেস্ট করার জন্য, তাইলে ও পেরে যেত। তো ও 50টা দিয়ে আমার 10,000 20,000 ইমেল কেমনে বিট করবে? এই জন্য ইউ নিড মানি অ্যান্ড ক্যাপিটাল টু রিয়েলি স্কেল বিগ। ওরা যদি ইনিশিয়াল ডেজে মানে এটা বলে গ্রাইন্ড, যখন গ্রাইন্ড দেওয়ার সময়টা স্কেচ বয় আওয়ার্স, এই সময়টায় গেট দ্য মানি, এরপরে ইনভেস্ট হ্যাভি। দ্য ফ্যাক্ট ইজ এটা আমি অনেক বেশি বিলিভ করি। তোর তো 16-18 বছরের মান সম্মান মানে যদি এসব দেখার দরকার নেই। আর আমার তো মনে হয় যত ইয়াং তত বেশি ইজি। গ্যারি ভিও বলে যে আমার কাছে মনে হয় তোমার থেকেও আমার অ্যাডভান্টেজ অনেক বেশি, কারণ আমার রেসপন্সিবিলিটি তোমার চেয়েও কম। আমার পুরো কিছু নাই, আমার লাইফে এখন রিস্ক নেওয়ার মতো অনেক সময় আছে। আমি এই ব্যবসা করতে পারি, এই ব্যবসা ফেল করতে পারি, আমি আরেকটা শুরু করতে পারি। বিয়া করি নাই, করা লাগে, বাসা যেরকম চালানো লাগে এরকম না, ও আচ্ছা নাই, বেড়া নাই তো। আমার খরচ হচ্ছে গেলে ইউনিভার্সিটিতে খুব টাকা লাগে এরকম না, 15-20 টাকা লাগে অ্যাটলিস্ট আমার। মেজাজ খারাপ হয় আর কি, তাও এটাই যেটা কাগজের জন্য ওইলো তা 15-20 টাকা মানে আল্লাহ রহমতে 5 বছরে যা শিখছি, যদি মাসে 20-30 হাজার টাকা আমি না পারি, তার মানে গরু তো যেহেতু আল্লাহ রহমতে আল্লাহর অনেক বেশি দিয়েছে 20-30 হাজার টাকা থেকে, তাও ওয়ার্স্ট কেস সিনারিওতে ওটা উঠে ফেলাবো। কিন্তু ওই যে এখন যেহেতু রেসপন্সিবিলিটি নাই, অনেক রিস্ক নিতে পারি। আর আই থিঙ্ক এটা আমার অনেক বড় প্রিভিলেজ, যেটা আমার বয়সের অনেকের নাই। রিস্ক টেকার না মানুষ। হ্যাঁ, আর অনেকে যদি অপরচুনিটি থাকে রিস্ক নেওয়ার, নেয় না, সেফ প্লে করতে চাই, তাহলে কখন নিব রিস্কটা? বুড়ো বয়সে নিতে পারে না রিস্ক। ইনিশিয়েটিভ নেওয়ার ওই মাইন্ডসেটটাই থাকে না, চলে যায়, ওই অ্যাগ্রেশনটাই থাকে না। তো আর তোমার কাছে what's your take on this? Not just risk taking, but investing as well. How do you see investing? আমি সেভ করি না, আমি জাস্ট ইনভেস্ট করি। Invest in what? তুই এক্সপেরিমেন্ট কর, দেখ জিনিসটা কি। ইউ হ্যাভ যেমন এক্সাম্পল কি? আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি। আই এম ভেরি গুড ইন শেয়ার মার্কেট, বলে রাখি ব্যাপারটা। তো আমি শেয়ার মার্কেট মানে আমি ফরেক্সও বুঝি, আমি ক্রিপ্টোও বুঝি, ঠিক আছে। আমি ট্রেডিং ওভারঅল আমি শিখছি। আমি যদি ইনভেস্টিং না করি এই সব জায়গাতে যেখানে আমার স্কোপ আছে, তখন আমি বুঝবো না হাউ মানি ওয়ার্কস। আমি বুঝবো না কই থেকে টাকা আসতে পারে। তাহলে শেয়ার মার্কেট অ্যান্ড ক্রিপ্টো ফর এভরিওয়ান? নট ফর এভরিওয়ান। তাহলে বাট ইনভেস্টিং ইজ ফর এভরিওয়ান। Investing is for everyone. So what sort of investing would be appropriate for everyone? Real estate? Real estate, gold. But এই ধর যে যারা নর্মালি পডকাস্টটা দেখতেছে, নর্মালি ফর এক্সাম্পল ধর 17 থেকে 20, ওদের কাছে তো রিয়েল এস্টেট কেনার ক্ষমতা নাই। আর 20 থেকে 25 যারা দেখতেছে ওদেরও নাই, ওরা জাস্ট ধর ইউনিভার্সিটিতে পড়তে। ইনভেস্টমেন্ট শুরু করার জন্য কত টাকা উচিত একদম ইনিশিয়ালি? ইনভেস্টমেন্ট শুরু করার জন্য 5,000 টাকা। আচ্ছা, 5,000 টাকা দিয়ে কি করবো আমি, বলো? 5,000 টাকা দিয়ে তুই সব কিছু করতে পারবি। 1,000 টাকা দিয়ে তুই বিও অ্যাকাউন্ট খুলে ফেলা, শেয়ার মার্কেটে ইনভেস্ট কর। 2-3 হাজার টাকা দিয়ে তো তুই একটা ছোটখাটো একটা পুঁতির ব্যবসাও করতে পারবি। তুই চাইলে মুড়ির ব্যবসাও করতে পারবি, অ্যান্ড দ্যাট কুড রেজাল্ট ভেরি ওয়েল ইফ ইউর স্মার্ট ইনাফ, ঠিক আছে। দ্য ফ্যাক্ট ইজ যে তোর এক্সপেরিমেন্ট করাটা অনেক ইম্পর্টেন্ট। ওয়েন ইউ হ্যাভ নো অ্যাসেটস, ওয়েন ইউ হ্যাভ নো মানি, ইউ হ্যাভ টাইম।
ইউ হ্যাভ দ্য রিস্ক টেকিং অ্যাবিলিটিস, ঠিক আছে? মোস্ট এক্সপেন্সিভ জিনিসও এটা, টাইম আই থিঙ্ক মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট। হ্যাঁ, বিকজ তোর টাইম যত ওয়েস্ট হবে 30 বছরের পরে ইউ ক্যান নট অ্যাফোর্ড টু লুজ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান অ্যাফোর্ড টু লুজ অ্যাট দ্য এজ অফ 20, তাই না? তো তোর যদি 5,000 টাকা থাকে, আলহামদুলিল্লাহ 5,000 টাকা ইনাফ ওই জায়গাতে স্টার্ট করার জন্য। বিকজ 10 বছরের পরে তুই তো 50-60 লাখ 1 কোটি 1.5 কোটি নিয়ে খেলার কথা, একটা গাড়ি বাড়ি নিয়ে খেলার কথা। তুই তখন তো 30 বছর বয়সে 5,000 টাকা নিয়ে খেলার কোনো সময় না, তাই না? তো যখন তোর এডুকেশন টাইম, যখন তোর সেলফ টিচিং এর সময়, তখন তুই মানে এত করবি যে না ঠিক আছে আমি জাস্ট মানে টাকাটা জাস্ট জমাই রাখি বা আইফোন কিনি। দ্যাটস নট নেসেসারি। বোঝা লাগবে না, বোঝা লাগবে, বোঝার জন্য তোর ইনভেস্ট করতে হবে। তোমার যদি একটা ব্যবসা খুলতে দিত তাইলে তুমি কি ব্যবসা করতে? আমি রাইট নাও তো মার্চেন্ডাইজ নিয়ে প্ল্যান করতেছি। দেখ, মানুষ আমারে একজন ছোটকালে জিজ্ঞেস করছিল যে তুমি কি হবা। আমার ছোটকাল থেকে প্ল্যান আমি ব্যবসায়ী হব। তো আমি বলছি আমি বিজনেস করবো। আমি বলছিলাম সায়েন্টিস্ট হবো। আমি বলছিলাম, পরে যা বুঝছি হবে না। তো আমারে বলছে আমি ব্যবসায়ী হব। বলেছে তুমি কি এর ব্যবসা করবা? আমি তো জানি না কি এর ব্যবসা করবো। আমি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করবো। তো পরে যখন স্টাডি করলাম, ইম্পোর্ট এক্সপোর্ট শুরু করতে মিনিমাম 15 কোটি টাকা লাগে। 15 কোটি টাকা লাগে। কি এক্সপোর্ট করতে? যে কোনো কিছু। তোর জাস্ট ডকুমেন্টেশন যেটা লাগে ওইখানে তোর 5-6 লাখ 10 লাখ টাকা চলে যাবে, ঠিক আছে? 15 কোটি আর 5 লাখ তো এক না ভাই। এক না, বাট তোর মাইনর বিজনেস করতেও 1 কোটি 1.5 কোটি লাগবে। এখানে তোর বড় একটা রিস্ক টেকিং অ্যাবিলিটি লাগবে। তোর 15 কোটি না থাকলে ইউ ক্যান নট টেক দ্যাট 1 or 2 crore টাইপ অফ বিজনেস, ঠিক আছে? তো ধর যে আমি যখন এটা বুঝলাম, ওকে ঠিক আছে বা টাটা বাই বাই। তো বিজনেস মানুষ মনে করে এটা প্রাইমারি একটা গোল যে আমি একটা ব্যবসায়ী হব। ব্যবসা ইজ নট ফর এভরিওয়ান। যারা জব করতে চায় ওরা জব করুক। আমরা আইডিয়ালাইজ করতে পারি, আমরা বলতে পারি না বিজনেস ইজ এভরিথিং হ্যান ত্যান, বাট অ্যাকচুয়ালি বিজনেস সবার জন্য না। ট্রু, মানে সত্যি কথা যেটা, অনেকে জাস্ট জব করাটা, ওই 9 to 5 জব করাটা অনেক বেশি প্রিফার করে। করুক, কেন নাই, আমরা বড় লোক হবো না। তারপরেও আই থিঙ্ক জাস্ট এটা না, অনেকজনের ডিএনএতে এটা নাই টু বি অ্যান এন্টারপ্রেনার। আই থিঙ্ক পারে না সবাই। সাম পিপল ওয়ার্ক ওয়েল ওয়েন দে আর গিভেন অর্ডারস। সবার ওই মেন্টালিটিটাও নাই যে বিজনেসে কিন্তু অনেক কিছু। না না ভাই, আই গেট ইট। তুমি বলছো মেন্টালিটি নাই, কেন করতেছি না, কেন? কিন্তু আমার কাছে এটা মনে হয় যদি অনেকের মেন্টালিটি থাকেও, ইউ আর জাস্ট নট বিল্ট ফর ইট। ইউ মাইট বি আ ভেরি গুড এমপ্লয়ি, very good employee, fantastic worker, but just not a good entrepreneur, not a good businessman. How do you মানে how can we figure out কোনো কি তোমার কোনো characteristics আছে যেটাতে আমি বুঝতে পারবো যে business is not for me? হ্যাঁ, ব্যবসা লস খাইলে বুঝে যাবো। এখানে একটা ব্যাপার থাকে যে যারা ধর যে কন্টিনিউয়াসলি ফেল করে, এটা নেসেসারি না যে ওরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পাস করবে, বুঝছিস? মানে আমরা একটা ফলস ফ্যালাসিতে থাকি যে জাস্ট বিকজ ইউ ফেল ইউ আর টেকিং এ লট অফ লেসন্স অ্যান্ড ইউ আর গোয়িং টু পাস এন এ ওয়ে। সামটাইমস সাম পিপল উইল ফেল অল টাইম। কখনো আর হবে না, কখনো মানে ওই জায়গা থেকে ওদের দূরেই সরে আসা উচিত। আমার একটা ফ্রেন্ড, ও ধর যে বিজনেস করতে চায়, বাট কথাবার্তা বললে আমরা বুঝি যে উই ক্যান নট। ও বিজনেসের মধ্যে ইনভেস্ট করছে হলো 60 লাখ টাকা। 60 লাখ টাকা পুরো ডুবে গেছে। এরপরে ও লাস্টে ইলেকট্রিসিটি বিলও দিতে পারে নাই। 3 মাস পর্যন্ত 3-4 মাস পর্যন্ত ও ইলেকট্রিসিটি ছাড়া ছিল, বুঝিস? খাবার দাওয়ার কষ্ট, এরকম ওর কন্ডিশন আমি এটা দেখছি। এরপরে আবার ব্যবসা করছে, আবার ব্যবসার মধ্যে লাখ লাখ টাকা খরচ করছে, সব টাকা শেষ, 1 টাকাও পায় নাই। সো দ্য লাস্ট অ্যাসেট হি হ্যাড ওয়াজ লাইক 1 or 2 লাখ টাকা। ওটা ও একটা বেটিং সাইটে উড়াই দিচ্ছে, ঠিক আছে? সো ডিফার্স, সবার জন্য সব কিছু না। সাম পিপল আর ওকে উইথ দেয়ার জব অ্যান্ড ইট শুড বি ফাইন, দে শুড নট গো এনিওয়্যার এলস। সো জিনিসটা বুঝি যে সামটাইমস আমরা অনেক ফলস ফ্যালাসিতে থাকি। আমরা যদি আসলে আমাদের লিসেন্সগুলো থেকে শিখতাম, তাহলে আমরা অনেক দূর অ্যাকচুয়ালি আগাইতে পারতাম। বাট উই আর নট ফোকাসিং অল দ্য টাইম। আমরা ফেল করে ওই কুয়াতে আবার পা দিই। মানে
ইটস গুড টু ফেল অ্যাজ লং অ্যাজ তুমি আর তোমার ভুলগুলো থেকে শিখতেছো নতুন কিছু। যদি না শিখি, নতুন কিছু না করি, তাহলে একই জিনিস ঘুরে ফিরে। তোর 18-20 বছর আমরা কেন বলি যে ট্রাই করো, বিকজ ইউ ক্যান অ্যাফোর্ড টু ফেল, রাইট। তো 30 বছর বয়সে তো ইউ ক্যান নট অ্যাফোর্ড টু ফেল, বিকজ তখন তোর মাথায় তোর বউ আছে, তোর পোলাপাইন আছে, ইউ ক্যান নট অ্যাফোর্ড টু লুজ এ লট অফ অ্যাসেটস। আমার 20, 23, 22 বছর বয়স, হোয়াট এম আই গোয়িং টু লুজ? 7 লাখ টাকা, 10 লাখ টাকা, 50,000 টাকা আবার বানায় ফেলা, আবার বানাবো, এটাই। দ্য ফ্যাক্ট ইজ যে আমরা এই যে এই ভুল ফ্যালাসিতে যে থাকি, এখান থেকে তো বের হইতে হবে। এখন আমি একরকম একটা ইয়াতে আছি, জানো, ডিলিশনে আছি। আমি আমার ইচ্ছা ওটা সেলুন দিব। এই যে কি বলে জানি, রোজারিদের সময় ফাটাফাটি ব্যবসা, আমার খুব ইচ্ছা আমি একটা সেলুন দিব। ভাবতেছি কেমন হবে, তোমার কাছে কি মনে হয় সেলুন কি ব্যবসা কেমন হবে? ফাটাফাটি যদি একটু দিতে পারি এমনি। হ্যাঁ, তুই যদি ওই যে যারা আছে না, ওই যে চুল টুল বড় রাখে, একটু মালেট মুলেট দেবো, টেপার ওইখানে দিলে ফাটাফাটি ব্যবসা। রমজানের সময় সে চলে, তুই পোর্টেবল সেলুনের ব্যবসা দিতে পারিস। পূজার আগে একটা, ঈদের আগে একটা, সামথিং ফাটাফাটি চলবে। আমার তোর একটা বলি, আমার ধর যে বললাম না ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের কথা, আমি আগে বলতাম এরকম। তো এখন আমার মাইন্ডসেট অনেক শিফট হয়েছে। আমি বিজনেস যে করবো এরকম না, আই উইল ডু দ্য বিজনেস ওয়ার মানি ইজ। রাইট। এমন বিজনেসে যাওয়ার কোনো দরকার নেই আমার যেখানে টাকা নাই, ওয়ার মানি ইজ গ্রোয়িং। তোর এজেন্সিতে তোর টাকা আসতেছে, সেই জন্য তো তুই বিজনেস করতে পারতেছ সাস্টেইনিং। তুই যদি এখন মানে ওই যে টাইপরাইটারের আছে না, টাইপরাইটারের বিজনেস যদি করো, ওইটা চলবে না, বিকজ ওইটা এখন কেউ ইউজ করবে। প্রোডাক্ট মার্কেট ফিট বোঝা লাগবে। হ্যাঁ, মার্কেট ফিট বোঝা লাগবে। সো আমরা জাস্ট বিজনেসটা মনে করে যে বিজনেস ইজ জাস্ট যেটা করতেছে ওইটা একটা কিছু শুরু করা দরকার সামথিং। হ্যাঁ, একটা কিছু শুরু করা দরকার, বাট ইট ডাজন্ট মিন যে ইউ ডোন্ট ডু দ্য মার্কেট স্টাডি। বুঝছিস? আমার বিশাল বড় একটা প্ল্যান নেক্সট মান্থে হইতেছে, দেখলাম আমি পোস্টের কমেন্টে মোটামুটি সামারাইজেশন। বাট আই ডু অ্যাগ্রি, প্রোডাক্ট মার্কেট ফিট অনেক বেশি ইম্পর্টেন্ট, স্পেসিফিক্যালি বিকজ ওয়েন ইউ হ্যাভ আ গুড প্রোডাক্ট, মার্কেটের সাথে যেটা এখন চাই, ওই সময় ক্যাশ ফ্লো অনেক বেশি থাকে। আর ক্যাশ ফ্লো অনেক ইম্পর্টেন্ট। যখন স্টেডি বড় অ্যামাউন্টে ক্যাশ ফ্লো থাকে, তখন ব্যবসাটা বড় করা অনেক সহজ হয়ে যায়, রিস্ক নেওয়া যায়, হেভি স্কেল করার জন্য ইনিশিয়েটিভ আর অ্যাকশন নেওয়া যায়। এটা খুবই করা জিনিস। কিন্তু আমার কাছে অনেক ইউটিউব দেখে আমি পার্সোনালি যেটা প্যারায় পড়ছি, বুঝছো, আমার পুরো এন্টারপ্রেনার লাইফে আই থিঙ্ক দিস ওয়ান থিং যেটা আই কুডন্ট লার্ন প্রপারলি, আর যেটার জন্য আই হ্যাড টু গো থ্রু সাম ইস্যুস। আমি টেকনিক্যাল জিনিস শিখে গেছি, সেলস শিখে গেছি, সব শিখে গেছি, ম্যানেজমেন্টটা শিখতে পারিনি। ম্যানেজমেন্ট ইজ অ্যাবাউট, দেখ, মানুষ যখন তুই হ্যান্ডেল করবি, 10-12 জন মানুষকে, 20 জনের টিম যখন তুই হ্যান্ডেল করবি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে 20 জনের একটা লাইফ আছে, 20 জনের লাইফ একটা ভাবে অপারেট হইতেছে। ওরা ক্যারিয়ারের দিক থেকে একরকম মেন্টালিটি, বাসা গিয়ে আরেক রকম মেন্টালিটি। ইউ হ্যাভ টু সি হাউ পিপল রিয়েলি আর, বুঝছিস? যারা ওদের পার্সোনাল লাইফে ভালো, ওরা ক্যারিয়ারেও ভালো, বুঝছিস? এখানে তোর বস হিসেবে না, ইউ হ্যাভ টু সি ইট অ্যাজ এ লিডার। তুই যখন জিনিসটাকে বস হিসেবে কাউন্ট করবি যে না আমি এই 20 জনের বস, তখন দেখবি যে পিপল ট্রিট ইউ অ্যাজ ওকে, ঠিক আছে, আমার ওর সাথে জবাবদিহিতা, মানে দে উইল হাইড থিংস ফ্রম ইউ, দে উইল নট টেল ইউ সার্টেন থিংস, দে উইল টেল ইউ দিস অ্যান্ড দ্যাট, যে না ভাই আমি পরে করবো, হ্যাঁ দেন। তুই যখন লিডার, they will address what the problem is. Let's find the solution together. They will find the solution. ওরা একসাথে বসবে, ওরা তোর যদি কোনো ভুল হয়, ওরা এটাও দেখা দিতে পারবে। রাইট, আমার অফিসে সিমিলার, ভেরি ফ্রেন্ডলি রিলেশনশিপ, যেহেতু আমার অনেক ফ্রেন্ডরা আমার সাথে অফিসে, ভেরি ইয়াং, নাইস এনার্জি উইল লাভ ইন মাই অফিস। ইস্যুটা মেইন যেটা হয় যে হিউম্যান সাইকোলজি অনেক ডিফারেন্ট, এক একজনের জন্য এক একটা কাজ করে। কিছু মানুষ চায় তার বেতন 5,000 টাকা বাড়িয়ে দিই, কিছু মানুষ চায় তাকে সিধে একটা জ্যাকেট কিনে দেয়, ওদেরকে মাইলস্টোন দিয়ে দিবে, বুঝছিস? দ্য থিং দ্যাট ইউ নিড টু রিয়েলি ফোকাস ইজ যে মানুষরে তুই যে জিনিসটা ধরাই দিবি, ওরা এটাই করে। একটা হিউম্যান সাইকোলজির একটা ট্রিক হলো যে ইউ গিভ পিপল অপশনস। আমি তোরে যখন পডকাস্টটা আসতে বলছি, আমি তোরে বলি নাই যে ভাই 10 দিনের মধ্যে একটা দিন পিক কর, তোরে আমি বলছি স্যাটারডে আয়, ঠিক আছে? তার মানে ইউ হ্যাড দ্যাট পার্টিকুলার অপশন যে স্যাটারডে। আমি আমার ক্লায়েন্টদের জন্য এটা করি। আমরা যদি বলি যে
এটা আমরা আগে করতাম যে ডু ইউ হ্যাভ এনি টাইম নেক্সট উইক ফর আ কল, রিপ্লাই পাইতাম না। আমরা অপশন দিয়ে দিই যে তুমি কি রবিবার বিকাল 3:30টায় ফ্রি নাকি মঙ্গলবার বিকাল 4:30টায় ফ্রি। আর যদি তোমার কাছে কিছু একটা ফ্রি না থাকে তাহলে একটা প্রেফার টাইম বলে দাও। যেহেতু প্রথমে দুটো অপশন দিয়ে দিই অলরেডি, মানে একটা অন স্পট পড়ে যায়, ওদের একটা চিন্তা করা লাগে না আসলে আমি কোন সময় কোন ডেট দিব। সো ধর যে ইউ আর গিভিং দেম অল দ্য ফ্লো অ্যান্ড দে আর কনফিউজ, দে ডোন্ট অ্যান্সার এনিথিং। তুই যখন একটা কাপের ভিতরে ওদেরকে একটা অপশন দিয়ে দেস, দে পিক ফ্রম দ্যাট কাপ, রাইট। ঠিক আছে? দ্য ফ্যাক্ট ইজ গোল সেটিংটা এরকম, দে হ্যাভ ডিফারেন্ট আইডিওলজিস, পার্সপেক্টিভ, হ্যান ত্যান। একজন বলবে 5,000 বাড়া দাও, আরেকজন হ্যান ত্যান। দ্য সিম্পল রুল ইজ যে ওদেরকে তুই গোল সেট করে দে, ভাই তোমার আমি 5,000 টাকা বাড়া দেবো, ডু দিস ফর নেক্সট 2 months, তাইলে আমি দিতে পারতেছি, নাহলে আমি দিব না। And they will run, they will influence and they will improve their work. একটা ভিজিবল অবজেক্টিভ থাকো যে দ্যাট ক্যান বি মেজার্ড। ওই সময় ইট মেক সেন্স টু ইনসেন্টিভাইজ দেম, তাহলে ওরা মোটিভেটেড থাকবে। বাট ইটস বিং অ্যান এন্টারপ্রেনার ইজ ভেরি হার্ড। সাম ডেজ ইউ আর ডুইং এভরিথিং, কিছু দিনে ইউ আর জাস্ট নট ডুইং এনিথিং। বাট হাউ ডু ইউ, আমি যেটা বলতে চাই কারণ হচ্ছে গিয়ে দেখি ম্যাক্সিমাম এন্টারপ্রেনাররাই অ্যাট সাম পয়েন্ট, ম্যাক্সিমাম না অনেকে বই লেখে। তুমি বই লিখছো, তোমার বইটা ইভেন তো যতটুখানি আমি এখনো পড়া হয় নাই আমার, কিন্তু যতটুখানি জানি বইটা এন্টারপ্রেনারিয়াল এরকম কোনো কিছু না। টেল মি সামথিং অ্যাবাউট ইউর বুক। My book is about philosophy, lot of philosophies. My book is psychological দিক থেকে। আমি হাউ ডাজ দ্যাট ফিল বাট বই লেখক? it feels nice. এটা কি আমার কোন ফ্যান জানে আমার রেগুলার খালি ফোন দেয়, কোথায় নাম্বারে? আমার হোয়াটসঅ্যাপে, পাইছে কই? মেসেঞ্জারে, আমি জানি না, মেসেঞ্জারে ফোন দেয়, পেজে ফোন দেয়, আমার কাছে ডাইরেক্ট আসে, আমি বুঝি না। ও মাঝে বিজনেস উইথ কলটা ধরতা মজা হইতো। ধরছি 2 দিন আগেই ধরছি। ও তোমাকে একটা মজার গল্প বলি, শোনো শোনো, এটা আমি ভুলে যেতাম। আমি অনেক মজা বাবা, হাবে ফোনটা দাও, চলো রোল রোল চলতে থাকো, দেখাবো তোমাকে। আমার মার্কেটিং ফ্যাকাল্টি ইজ ভেরি ইয়াং, সো ম্যাম ইজ সৌমিক ভাইদের মনে ফ্রেন্ড, সে ইজ দ্যাট, মানে সালমান ভাইদের এইজের এরকম। সো আমার ম্যাম রাকিন ভাইয়ের অনেক বড় ফ্যান। সো মার্কেটিং ফ্যাকাল্টিতে তো সে হচ্ছে গিয়ে প্রায় এক্সাম্পল দেয় যে কীভাবে রাকিন ভাই অনেক সুন্দরভাবে সার্টলি প্রোডাক্ট প্লেসমেন্ট করে। এখন আমাদের প্রেজেন্টেশন দিছে যে আমাদের সেটা ডিওড্রেন্ট বানাইছে। এটা হচ্ছে কি নেটওয়ার্কিংয়ের মজা, এটা হচ্ছে কি কানেকশন থাকার মজা। আমি আমার প্রেজেন্টেশনের জন্য ডেমো প্রেজেন্টেশন একটা নন এক্সিস্টেন্ট প্রোডাক্টের জন্য রাকিন ভেরিতে ভিডিও বানাই ফেলেছি। ইম্যাজিন আমি যখন এটা প্লে করবো ক্লাসে, আমি আমার ফ্যাকাল্টি শুধু পাগল হয়ে যাবে। আই এম সো এক্সাইটেড। অ্যান্ড ইম্যাজিন দিস, রাকিন ভাই is being analyzed and is being discussed বাংলাদেশের নাম্বার ওয়ান, মানে আর্গুয়েবলি অ্যালিজেডলি নাম্বার ওয়ান প্রাইভেট ইউনিভার্সিটি। এত কিছু করার পরেও কন্টেন্ট ক্রিয়েশন সব না, ইউনিভার্সিটি লাগবে। আই থিঙ্ক দুইটা কো এক্সিস্ট কেন করতে পারবে না? ওয়াই ইটস দিস অর দ্যাট, ওয়াই নট দিস অ্যান্ড দিস? অ্যান্ড থাকা উচিত তো, অর না কেন? মানে আউটমোস্ট রেসপেক্ট টু এভরিওয়ান যারা চাচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি পার্সিউ করে কিছুটা করবে, বাট যারা এটা না করেও করতে চায়, ওয়াই শেম অন ইট। কারণ কেউ তো আসমান থেকে কিছু করতেছে না, টেকনিক্যাল স্কিল আছে। যাই হোক, ওটা বাদ, আমি তোমাকে রাকিনা ভিডিওটা দেখাই। It's so good. Which makes me wonder, why am I doing this? He's so good. He's so good. I love him. I love him. এখন how about while on the podcast তুই আমাকে একটা 20 সেকেন্ড রেকর্ড করে দাও। প্রোডাক্টের নাম গ্রিন স্প্ল্যাশ এক্সিস্ট করে না, জাস্ট প্রেজেন্টেশনে impromptu summon your humor tablet, record me a video for 20 seconds, 20 seconds, anything. কিসে প্রেজেন্টেশনের জন্য? আমি প্রেজেন্ট তুমি যে বল একটা ডিওড্রেন্টের নাম গ্রিন স্প্ল্যাশ, এই বলে গন্ধ আহে, এখনই ডিওডোরেন্ট ইউজ করতে হবে, নাম হলো গ্রিন স্প্ল্যাশ। ফাটাফাটি ডিওডোরেন্টের নাম সবুজ কে? ন্যাচারাল ভাই, ইকো ফ্রেন্ডলি গ্রিন ফ্ল্যাশ। টেকা মানুষেরা কোন জায়গা লয়ে যায়, আইন হাই রে
ওই এখন বগলে ডলো রেকর্ডিং আসছে। মাই গড, আমি রিঅ্যাকশন রেকর্ড করার চেষ্টা করবো আমার ক্লাসে, আমার ফ্যাকাল্টি রেগুলার ইটস গোইং টু বি সো গুড। এটা ক্লাসে দিবি? হ্যাঁ, ক্লাসে প্রেজেন্টেশন প্লে করবো আমি দুইটা। আল্লাহ, সমস্যা আমার জানাইস। 100% হচ্ছে রেকর্ড করতে পারে, রিঅ্যাকশন পাঠাবো। আচ্ছা আচ্ছা, বইয়ের টপিকে আছে। হ্যাঁ। আচ্ছা, আমার বইটা যে আছে এইখানে একটা ব্যাপার আছে কি, যে বই নর্মালি আমি প্রথমে ভাবছিলাম যে লিখবো না, বিকজ আই ডিডন্ট হ্যাভ দ্যাট নলেজ অর সামথিং। আমি এমন ভাবছি যে না, বই তো বিজ্ঞরা লেখে 26, 27, মানে 28 বছরে বা 23 বছরে কি বই লিখবো, আমার তো অনেক হইতে হবে, বড় হবে 40-50 বছরে একটা বই লিখবো সামথিং। তো পরে ভাবলাম যে না, ওয়াই, এরকম তো কোনো কোথাও লেখা নাই যে আমার 40 বই লিখতে হবে আর সামথিং। আমি ভাবলাম যে ইফ আই হ্যাভ দ্য নলেজ রাইট নাও, ইফ আই নো যে বই কীভাবে লিখতে হয়, অ্যান্ড ইফ আই নো যে মানুষ এটা পড়বে অ্যান্ড মানুষ এটা পড়ে অনেক কিছু শিখবে, তাহলে ওয়াই নট, ওয়াই আই হ্যাভ টু ওয়েট। তো আমি লিখে ফেললাম। আমার জাস্ট পাবলিশার ফোন দিছে, পাবলিশার হঠাৎ করে ফোন দিচ্ছে। আই হ্যাড প্ল্যান্স যে না ঠিক আছে, আমি পরে 5-10 বছর পরে কোনো একটা সময় বই লিখবো, বাট আই ডিডন্ট হ্যাভ দ্যাট গোল যে না এবছরই নামাই ফেলবো। তো আমি যখন মানে আনলাম আর কি, মানে পাবলিশার আমাকে ফোন দিয়েছে, বলে ভাই আপনি বই লিখবেন, আপনার স্ট্যাটাস দেখছি। হ্যাঁ, লেখা যায়। আই ডিডন্ট হ্যাভ এনি প্ল্যান্স। পরে এরপরে বই ভাবলাম যে কী হবে না হবে জানি না, আই ডিডন্ট হ্যাভ এনি প্ল্যান্স। আমি 1 মাসে প্ল্যানটা রেডি করে বই লেখা শুরু, 3-4 মাসে আমার বই লেখা ডান। ওয়াও, এটা কিন্তু ইটস আ ভেরি টাফ জব, মানে অনেক কষ্ট করা লাগছে। হ্যাঁ, কষ্ট করে লাগছে। আই হ্যাড টু ডু এ লট অফ রিসার্চ ফর ইট। মানে এমন না যে আউল ফাউল একটা বই লিখছি, আই হ্যাড এ লট অফ সাইকোলজিক্যাল ইমপ্লিমেন্টস দেয়ার, যে বইটার মধ্যে আমি পুরো মানুষের ইমোশনাল সুইং দিয়ে নিয়ে গেছি। সো ইট ওয়াজ নট অ্যান ইজি থিং, যে এখানে অনেক গুছানো লাগছে, অনেক কিছু হ্যান্ডেল করা লাগছে, অ্যান্ড আমার নিজেরই অনেক কিছু হ্যান্ডেল। কত বই বিক্রি হয়েছে? অনেক বই বিক্রি হয়েছে 3-3.5 সামথিং। ওয়াও, মাশাআল্লাহ, গট দ্য বেস্ট সেলার, আলহামদুলিল্লাহ। তো ধর যে বই যদি ভালো না হয় মানুষ কেন কিনবে, তাই না? একটা আছে যে হ্যাঁ ঠিক আছে, একটা ডিবেট থাকে মানুষের যে না ঠিক আছে সেলিব্রিটি বই লিখতেছে, মানুষ তো এমনি কিনে। আমি বই সেল করতে পারতাছি দেখে মানুষ কিনতেছে, হোয়াটস ইউর ডুইং? ফেয়ার এনাফ। তো আমার যদি সেল করার অ্যাবিলিটি থাকে, আই উইল সেল দিস। আমি যদি কাপ সেল করে আমি 1 কোটি কামাইতে পারি, আমি ওয়াই ওয়ান্ট আই সেল কাপস, তাই না? আমার মনে করছে অ্যাবিলিটি থাকতে হবে। আমার বই তো টাকা দিয়ে কথা না, বই লেখে কোনো টাকা পাওয়া যায় না তেমন একটা। বই লেখার মেন অবজেক্টিভ হলো আই ওয়ান্ট টু ইনফ্লুয়েন্স পিপল। এই যে 3-3.5 মানুষ বই কিনছে, এখানে তো 1000 হইলেও মানুষ বই পড়বে, অ্যাকচুয়ালি টাচ করে দেখবে, তাই না? বই কিনতেছে, বই পড়তেছে, অ্যান্ড দে উইল লার্ন সামথিং, দে উইল লার্ন এ লট অ্যাবাউট দেয়ার লাইফ, এটাই অবজেক্টিভ। আমি যখন 1000 মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারতেছি, 1000 মানুষের ইমোশন চেঞ্জ করতে পারতেছি, আই এম গিভিং দেম পজিটিভিটি, অ্যান্ড এটা আমার একটা সেন্স অফ সাকসেস দেয়। দিস ইজ হোয়াট দ্য বুক রিলাইজ অ্যাবাউট। আমি বইটা বলতে পারি হিউমার বেসড বই, বইয়ের মধ্যে হিউমার আছে, বইয়ের মধ্যে গুড মেসেজ আছে, সাইকোলজি আছে, সব কিছু আছে। বইটা পুরো মিক্সড একটা জার্নাল টাইপের আমি লিখছি, বাট কাহিনীটা হইতেছে বইয়ের মধ্যে এমন এমন ইনসাইটস আমি দিয়ে রাখছি যেটা মানুষ অনেক কিছু অ্যাকচুয়ালি শিখতে পারে, আউল ফাউল বই না। সো মানুষ যদি বলে যে না ঠিক আছে ক্রিয়েটর বই লাগছে, ক্রিয়েটর তুমি বই পড়ে দেখো। there were like I know 10 or 15 people who tried to do negative marketing about me, যে না ঠিক আছে ওই বই লাগছে, কেমন বই লাগছে, বই ওরা কিনছেও, বই ওরা পড়ে দেখছে, পরে থেকে বই ভালো হয়েছে। বাট তোমার কাছে কি মনে হয় মানুষজন তো অনেক শিখলো, তুমি বই লিখতে যে কি শিখছো? বই লিখতে গিয়ে আই লার্নড সামথিং, যে না ঠিক আছে বই লেখা এতটাও সহজ না, বা বই লেখে এত টাকা কামানো যায় না। তোমার কাছে মনে হয়েছে ইউ ফাউন্ড সামথিং ইন ইয়োর সেলফ বই লেখার সময় যেটা আগে জানতাম? আগে থেকে রাইটিং করি, বই আমি স্ট্যাটাস তো লিখি, তো পড়ছি আমার অনলিমি, তো আমি অনেক রাইটিং লিখি, আবার নিজের জার্নাল আছে ওইখানে আমি অনেক রাইটিং। তোমার স্ট্যাটাসে মনে পড়লো তোমার কিন্তু খুবই সুন্দর করে তোমার 2টা আলাদা ব্র্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, একটা মাস্টারফিকে নাম তোর, যে তোমার ফেসবুক প্রোফাইলে তোমার ফলোয়ার মানে ক্লোজ টু 4 লাখ, ইফ নট মোর। কত ফেসবুক প্রোফাইলে? না, এত না, 2.5 লাখ। 2.5 লাখ। সো ফেসবুক প্রোফাইলে 2.5 লাখ ফলোয়ার অনেক, অনেক।
প্রোফাইলে আমি আরো ইনক্রিজ করব 50,000 হচ্ছে গিয়ে ঠিক আছে, বেশি হলে ঝামেলা। নেভার কাউন্টেড বাই ফলোয়ার্স, কাউন্টেড বাই ইমোশনস। মানে ইম্প্যাক্ট Impact. ইনফ্লুয়েন্স, আই এগ্রি, এটা নিয়ে আমি আসবো। বাট তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম যে ইউ হ্যাভ টু ডিফারেন্ট ব্র্যান্ডস, অ্যান্ড আই থিঙ্ক পার্সোনাল ব্র্যান্ড ছাড়া এখন কিছু করা যায় না। আমি একটা ভিডিও বানাবো এটা নিয়ে, কারণ জাস্ট এটা কতটা ইম্পর্ট্যান্ট। টেসলার সবচেয়ে বড় ব্যানার হচ্ছে ইলন মাস্ক হিমসেলফ। ফেসবুকের জন্য অনেক বিশাল বড় ব্যানার মার্ক জাকারবার্গ, অ্যাপসুমোর মতো অ্যাপের নোয়া কেগান, মানে বড় বড় ব্র্যান্ডের ফেস এখন সামনে আসতেছে। জিম শার্কের ফাউন্ডার রিল পোস্ট করে, ঠিক আছে, লিঙ্কডিনে পোস্ট করে। স্যাম অল্টম্যান ওপেন এআই এর ফাউন্ডার সারাদিন টুইটারে প্যাট করে। ফাউন্ডার লেড মার্কেটিং ইজ দ্য নেক্সট বিগ থিং। You guys already have a face. We already have a face. এখন ইফ ইউ হ্যাভ টু স্টার্ট আপ বিজনেস, ইট মেক্স দ্য মোস্ট সেন্স। কারণ আমি এটা বলছি, আমাকে অনেক মানুষই বলে যে ভাই আপনার এত টাকা আছে, আপনার এত ব্যবসা আছে, তাহলে ভিডিও পার্সোনাল ব্র্যান্ড। ইলন মাস্কের তো আমার চেয়ে অনেক কোটি কোটি গুণ বেশি টাকা আছে, সরি অনেক বেশি বেশি টাকা আছে, তাহলে ও কেন করতেছে, তাই না? এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট, পার্সোনাল ব্র্যান্ডিং, আই থিঙ্ক, যেটা আমরা অফেন নেগলেক্ট করি। বাট এটা বাদেও ইন জেনারেলি আমার কাছে মনে হয় যে তুই যে বললা না যে হচ্ছে কি যে বই বিক্রি করছি মানুষজন নেগেটিভ, আমরাও এটা ধরে রেখেছি আসলে কেউ কিছু ক্রিয়েটাররা বিক্রি করতে চাইলে, বা আমরা ইন জেনারেলি কিছু বিক্রি করাটাকে একটু নেগেটিভলি দেখি। অ্যাজ লং অ্যাজ আমরা কাউকে কারোর সাথে প্রতারণা করছি না, কাউকে যতক্ষণ পর্যন্ত আমরা ভ্যালু দিচ্ছি, হোয়াটস রং উইথ সেলিং সামথিং? এখানে একটা ডিবেট দ্বারা হয়। সেলিং সামথিং ইজ নট ব্যাড, সেলিং চিপ থিংস ফর এক্সট্রা মানি। হু ডিসাইড সামথিং ইজ চিপ? তোর একটা অ্যাফোর্ডেবিলিটি দেখতে হবে। দেখ আমি তোর জিনিসটা বলি, আমি ভাইয়া না এখানে আমার ব্যাপার আছে। আমি সরি তোমাকে ইয়া করার জন্য, ইন্টারাপ্ট করার জন্য। আই এম নট ফোর্সিং ইউ টু বাই এনিথিং। ধরো অ্যাজ এ ক্রিয়েটার, লেটস সে আমার একটা গেঞ্জি আছে 800 টাকা, আমি বলতেছি না ভাই প্লিজ কিনেন, আমি বানাইছি গেঞ্জি, স্বেচ্ছায় যদি কিনতে চাও কিনো, কিন্তু আমি গালি কেন দিচ্ছ ভাই 800 টাকার গেঞ্জি কেন বানাইছি? অ্যাজ লং এজ আমার গেঞ্জি কোয়ালিটি ভালো, আমার ডিজাইন ভালো, আমার কাছে মনে হয় সেটা দাম 800 টাকা থাকা উচিত। না কিনতে চাইলে ডোন্ট বাই ইট, গালি কেন? এখানে আমার একটা ফিলসফি আছে। এখন দেখ যে আই ডোন্ট মাইন্ড সেলিং এক্সপেন্সিভ থিংস আর সামথিং, কোয়ালিটি ভালো থাকে হ্যান ত্যান হবে যাবে, আই ডোন্ট মাইন্ড ডুইং ইট। বাট জিনিসটার ব্যাপার থাকে যে দুইটা ফিলসফি, আই ক্যান ডু দিস, দের ইজ নো প্রবলেম ইন ইট, আই অ্যাগ্রি উইথ দ্যাট ফিলসফি। অ্যান্ড আরেকটা হলো যে আমার ফলোয়ার, ঠিক আছে, দে আর ডিভোটেড টু মি, দে লাভ মি। তো ওরা আমাকে ভালোবেসে, ওদের যদি টাকা নাও থাকে, একটা স্টুডেন্ট মানুষ ওর টিউশনে করায়, ওর 3-3.5 টাকা ওর মান্থলি ধৈর্য আসে, হ্যাঁ ঠিক আছে। তো আমার একটা গেঞ্জির দাম আমি ধরে নিলাম 4,000, ও কিন্তু কিনবে, এখন যে কিনবে না, ও 3-4 হাজার টাকা জমা হলেও কিনবে। বাট আমার কথা হলো মাই প্রোডাক্ট কস্টেড লাইক 200-300 টাকা, জাস্ট বিকজ অফ মানি ওয়াই উড আই আমি ওকে চুষে খাবো ওর সামথিং, ঠিক আছে। আমার কোশ্চেন ওই জায়গাতে দাঁড়ায়। এখানে একটু ইজিয়ার টু ক্যালকুলেট যখন এটা ট্যাঞ্জিবল ফিজিক্যাল আইটেম হয়। What if you have an info product? Let's say tomorrow you make a PDF যেখানে you have it written down how to invest, let's say how to do stock market, share market, PDF তুমি বিক্রি করবা। So how do you set a price for that? I will count money for that because কিছু জিনিস থাকে, ধর যে আমার একটা জিনিস থাকে যেটা ওর হয়তো নেসেসারি না, ও জাস্ট আমাকে ভালোবেসে কিনতেছে, ওইগুলো একটু কম রাখা উচিত। হ্যাঁ ফেয়ার মানে ধর আমি একটা সেমিনার করলাম, আমি একটা ইভেন্ট করলাম মিটিং এর, ওইটা অনেক দাম দেওয়া হচ্ছে কি মোরালি এথিক্যাল না, আই গেট ইট, আই থিঙ্ক আই আন্ডারস্ট্যান্ড। বাট যখন আমি ধর যে শেয়ার মার্কেট নিয়ে আমি বলতেছি যে আই ওয়ান্ট টু টিচ অ্যাবাউট শেয়ার মার্কেট, তখন আমি ধোয়ায় দাম রাখবো। Why? Because I'm teaching you something. I had that knowledge that I took 5 years to learn. Right. And ওটা আমি তোরে 1 ঘন্টায় শিখাইতেছি। So definitely I will. আমিও তো ইনভেস্ট করে শিখছি। রাইট এটাই বুঝতে চাই। আমি এটাও বলি মানুষজনকে যে ইউ ডোন্ট নিড টু বাই আ কোর্স, ইউ ডোন্ট নিড টু বাই এনিথিং, বাট ইফ সামওয়ান ইজ সেলিং সামথিং, কোন ইনফো প্রোডাক্ট হোক, কোর্স হোক, যাই হোক, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বাই, ডোন্ট বাই ইট। কেন? স্পেশালি বাংলাদেশের মার্কেটে এখন একটু টক্সিক হয়ে গেছে জিনিসটা, যেই করে। আমি তো কিছু বিক্রিও করি না, তারপর তাবিজ বিক্রেতা, আরে বলুক মানে এটা একটা না, আমি এটাই বলছি, বলবে অবশ্যই। সাইকোলজিটা কি?
আমি বললাম না মানুষ দেশ ছেড়া যায় আর মানুষ বলুক, হ্যাঁ কোনো সমস্যা সমস্যা নেই। নেই। As long as I'm getting successful and I'm influencing people positively, it should not matter. As long as you are doing good job as Neil Nafis, everything is fine. Right? That's what matters. এটাই শেষ করি। ঘুমে মরে যেতেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো অনেক কথা বললাম। I have my deep condolences for your car. সমস্যা নাই, কান্না করার দরকার নাই, বাট we had an amazing podcast today with Neil Nafis. Thank you so much for joining us today. Thank you for having me. Thank you for having me. Okay.